আচ্ছা, তো ওয়েলকাম টু সেলার স্টেশন বাংলাদেশ। আজকে আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস। এইটা আমার থার্ড ব্যাচ চলতেছে। তো আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের এই কোর্সটা আসলে মূলত দুইটা কোর্সের একটা কম্বিনেশন। তো অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল এবং অ্যামাজন এফবিএ হোলসেল, তো এই দুইটা কোর্সের কম্বাইন একটা কোর্স হবে আমাদের এই অ্যামাজন এফবিএ লাইভ মাস্টার ক্লাস। তো দেখেন, লাইভ করার পিছনে কারণটা হচ্ছে এটাই যে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে দেখছি অ্যামাজনের ক্ষেত্রে আপনি যখন নতুন অবস্থায় থাকবেন অথবা আপনি যখন পুরানো অবস্থায়ও থাকবেন, অনেক প্রশ্ন, অনেক কোয়েরিজ থাকে, যে প্রশ্নগুলো হয়তো আপনি রেকর্ডেড ক্লাসে আপনি চাইলেও অ্যান্সার পাবেন না। আর আপনি হয়তোবা আপনি সাপোর্ট সিস্টেমে কল করে বা এটা আপনার একটা হ্যাসেলি। তো আপনি আপনার শিখার সময়ে, আপনি আপনার লাইভ ট্রেনিং এর সময় আপনি সরাসরি প্রশ্নগুলো করে আপনি অ্যান্সার গুলো নিয়ে নিচ্ছেন এবং বুঝে নিচ্ছেন। তো এই কারণেই আসলে লাইভ এই ট্রেনিংটা আয়োজন করা। দেখেন, আসলে আমরা চাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা ভ্যালু পাক এবং আমাদের স্টুডেন্টরা অ্যামাজন থেকে একটা ভালো ইনকাম জেনারেট করুক। তো এই কারণেই আসলে আমরা চাই যে তাদেরকে একদম হাতে কলমে লাইভ শিখিয়ে দেওয়ার জন্য। তো এই কারণেই আসলে আমাদের এই লাইভ প্রোগ্রামটা। আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। তো দেখেন, প্রথমেই যে জিনিসটা আমাদের প্রশ্ন মনে আমাদের জাগতে পারে সেটা হচ্ছে, ওয়াই শুড উই লার্ন অ্যামাজন এফবিএ? আমরা কেন অ্যামাজন এফবিএটা আমাদের শেখা উচিত? তো অ্যামাজন এফবিএ এর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটা আপনাকে একটা প্যাসিভ ইনকাম অপরচুনিটি দেয়। তো প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকামটা হচ্ছে যে ইনকামের ক্ষেত্রে আপনার সময় এবং আপনার শ্রম ব্যয় করতে হয় না, অথচ এট দ্য সেম টাইম প্রত্যেকটা সময় আপনার একটা ইনকাম জেনারেট হতে থাকে। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। তো এই প্যাসিভ ইনকাম জেনারেট হওয়ার পরে যেটা আপনার হয়, এটা হয়তোবা আমি আপনাকে বলবো না যে আপনি একদিনের মধ্যে আপনি লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন, বাট এটা আপনি আস্তে আস্তে যখন গ্রো করবেন তখন একটা পর্যায়ে গিয়ে আপনার লাইফটা ইজি হয়ে যাবে। তো এই কারণে অ্যামাজন এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি যদি বিজনেস করেন তাহলে এখান থেকে আপনি একটা হিউজ প্যাসিভ ইনকামের একটা অপরচুনিটি আপনার সামনে চলে আসবে। তো এখানে ওয়ারেন বাফেটের একটা বিখ্যাত উক্তি আমি এখানে দিছি, একটু খেয়াল করবেন। ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি ওয়াইল ইউ স্লিপ, মানে আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন যদি আপনি টাকা আয় করার পথ খুঁজে না পান, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই, মানে আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনি কাজ করবেন। তো এটা আপনারা জানেন ওয়ারেন বাফেট সম্পর্কে, যে উনি পৃথিবীর সেরা ধনীদের মধ্যে একজন এবং ওয়ার্ল্ড রিচেস্ট ম্যান, এই র্যাঙ্কিং এর মধ্যে উনি কিন্তু সেরা 10-এর মধ্যে এখনো আছেন। গত 20 বছর ধরে উনি এই র্যাঙ্কিং ধরে রাখছেন। তো অ্যামাজন এফবিএ টা এই কারণেই আপনাকে প্যাসিভ ইনকামের সুযোগ দিবে, কারণ এফবিএ তে আপনার কোনো কাজ আসলে ওই অর্থে করতে হয় না। আপনি একবার আপনার অ্যামাজন এফবিএ অ্যাকাউন্ট সেট আপ করে আপনি যদি ভালো একটা প্রফিটেবল প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট রিসার্চ করে সেই প্রোডাক্টটা আপনার এফবিএ স্টোরে দিয়ে দেন, তাহলে সেই প্রোডাক্টের অর্ডার নেওয়া, সেই প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছানো এবং সেই প্রোডাক্ট পৌঁছানোর পরে যত রকম কাস্টমার সার্ভিস কোয়ারিজ আছে কাস্টমারের, সবকিছু করে অ্যামাজন। অ্যামাজন এফবিএ এর ফুল মিনিং হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। অ্যামাজনের আসলে কয়েকটা বিজনেস মডেল আছে। তো এর মধ্যে অ্যামাজন এফবিএ মডেল যেটা, এই ফুলফিলমেন্ট বাই অ্যামাজনের মধ্যেই আপনি সেই সুযোগ পান যেখানে আপনি আপনার প্রোডাক্ট অ্যামাজনের কাছে দিয়ে দিবেন এবং অ্যামাজনই আপনার প্রোডাক্টটা প্যাক করবে, পিক করবে এবং শিপ করবে। মানে অ্যামাজন আপনার প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যার হাউস থেকে নিয়ে যখন আপনার অর্ডারটা আসবে অ্যামাজন ওয়েবসাইটে,
তখন সেই প্রোডাক্টটা সুন্দরভাবে প্যাক করে সেই প্রোডাক্টটা অ্যামাজন লজিস্টিক্স এর থ্রুতে, অ্যামাজন লজিস্টিক্স বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের দেশে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিস আমরা দেখি, যেমন ধরেন ই কুরিয়ার বা এই ধরনের অনেক ধরনের কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার সার্ভিস এটাও একটা আছে, নর্মাল ই কমার্স যেগুলা ইউজ করে। তো এই কুরিয়ার সার্ভিস গুলা অ্যামাজনের নিজেরই কুরিয়ার সার্ভিস আছে, অ্যামাজন নিজেই কুরিয়ার সার্ভিস তৈরি করছে অ্যামাজন প্ল্যাটফর্মের কারণে। এত হিউজ একটা প্ল্যাটফর্ম যে অ্যামাজন লজিস্টিক্স শুধু অ্যামাজনের অর্ডার শিপ করার জন্যই কাজ করে। তো এই অ্যামাজন লজিস্টিক্স এর মাধ্যমে আপনার প্রোডাক্ট অ্যামাজন কাস্টমারের কাছে পৌঁছে দেবে। এবং শুধু তাই না, কাস্টমারের যত রকম প্রশ্ন আছে অর্ডার দেওয়ার পর থেকে শুরু করে একদম ডেলিভারি পাওয়া পর্যন্ত, এবং ডেলিভারি পাওয়ার পরে কোনো রকম সমস্যা হলে, রিটার্ন অথবা রিফান্ড রিলেটেড কোনো প্রবলেম থাকলে সব রকম প্রবলেমের সমাধান কিন্তু অ্যামাজন নিজেই আপনার জন্য করে দিবে। তাহলে দেখেন, আপনার এখানে অ্যামাজন এফবিএ তে কাজ হচ্ছে কি, আপনার অ্যামাজন স্টোর সেট আপ করা, তারপরে আপনার ভালো একটা প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করা এবং সেই প্রোডাক্টটা অ্যামাজন স্টোরে পাঠিয়ে দেওয়া। তো এই প্রসেসটা করার মাধ্যমে কিন্তু আপনি অ্যামাজন থেকে ইনকাম জেনারেট করতে পারেন। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, খেয়াল করবেন। তো দেখেন অ্যামাজন কেন এত হিউজ একটা মার্কেট প্লেস। দেখেন 310 মিলিয়ন অথবা 3.10 crore অ্যাক্টিভ ইউজার্স গ্লোবালি, মানে সারা বিশ্বে 3 কোটির উপরে অ্যাক্টিভ ইউজার আছে অ্যামাজনের। আপনি চিন্তা করেন, এখানে আপনারা যদি এই গ্রাফটা একটু খেয়াল করেন, ইউএস ই কমার্স মার্কেট শেয়ার, মানে আমেরিকাতে ই কমার্সের মধ্যে কোন কোম্পানির মার্কেট শেয়ার কতটুকু। দেখেন অ্যামাজন এমন একটা জায়গায় অবস্থান করতেছে যার ধারের কাছে কেউ নাই। সেকেন্ডে যে ওয়ালমার্ট, সে 10% নিচে, আর অ্যামাজন কিন্তু 37% উপরে। তাহলে কোন জায়গাটায় অবস্থান করে, এটা শুধু আসলে ইউএস এর ব্যাপার না। অ্যামাজন পৃথিবীর 21টা দেশে অপারেশন করছে। 21টা দেশের মধ্যে যে দেশেই অ্যামাজন যাচ্ছে সেই দেশেই কিন্তু অ্যামাজন মার্কেট লিডার হয়ে যাচ্ছে। আপনারা যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়াতে খুব বেশি দিন হয় না অ্যামাজন আসছে, বাট ইন্ডিয়াতে ওই সময় ফ্লিপকার্ট ছিল মানে টপ ই কমার্স প্ল্যাটফর্ম। ফ্লিপকার্টকে পিছনে ফেলে অ্যামাজন কিন্তু ইন্ডিয়ার টপ ই কমার্স প্ল্যাটফর্ম হয়ে গেছে। তাহলে চিন্তা করেন অ্যামাজনের এই অপারেশনের কারণে কিন্তু আজকে অ্যামাজনের এই সাকসেস। ঠিক আছে, একটু খেয়াল করবেন, এখানে দিছি ইন 2023 Amazon accounted for 37.6% of all online sales in the United States. This makes Amazon the largest online retailer in the country. তো আপনারা এটা বুঝতে পারতেছেন। এখন এই যে অ্যাক্টিভ ইউজার বা এই যে এত কাস্টমার অ্যামাজনে থাকার ফলে আমাদের সুবিধাটা কি, এটা তো বুঝলাম যে অ্যামাজনের সুবিধা। অ্যামাজন অনেক বড় একটা সেলার, অ্যামাজন অনেক বড় একটা কোম্পানি, অ্যামাজনের অনেক কাস্টমার আছে। তাহলে আমরা এজ এ থার্ড পার্টি সেলার হিসাবে আমাদের লাভটা কি? তো আমাদের লাভটা হচ্ছে এটা, আপনারা একটু চিন্তা করেন। নরমালি আমরা যদি বাংলাদেশ থেকে আমরা যে কোনো একটা ই কমার্স করতে চাই, যেটা বাংলাদেশে হচ্ছে এফ কমার্স, ফেসবুকের মাধ্যমে আপনি বিভিন্ন প্রোডাক্ট অনেকেই সেল করতেছে, হয়তো ভালো সেল করতেছে। তো সেই প্রোডাক্ট সেলের জন্য কিন্তু পুরোপুরি ডিপেন্ড করতে হয় ফেসবুক অ্যাডস এর উপরে। ফেসবুক অ্যাডস মানে হচ্ছে আপনি ফেসবুকে আপনার অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন। আপনি যদি ফেসবুকে অ্যাড রান না করেন তাহলে আপনি নতুন অবস্থায় সেল পাওয়া অলমোস্ট ইম্পসিবল। আপনি যতই অর্গানিক মার্কেটিং করেন আপনি কিন্তু সেল পাবেন না। ঠিক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আরেকটা প্ল্যাটফর্ম আছে যেটাকে বলা হয় শপিফাই। এটা আমাদের বাংলাদেশে এখনো পপুলার হয় নাই। তো শপিফাইয়ের ক্ষেত্রেও একই জিনিস, আপনি শপিফাই স্টোর করলে পরেও আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান করতে হয়, ওই অ্যাডের থেকে আপনি সেল আসে। অ্যামাজন এমন একটা প্ল্যাটফর্ম, এই যে হিউজ পরিমাণ যে অ্যামাজনের ট্রাফিক, হিউজ পরিমাণ অ্যামাজনের কাস্টমার, এই কাস্টমারের কারণে আপনি যদি একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু আপনি অর্গানিক সেল পাবেন। অর্গানিক সেল মানে অটোমেটিক সেল, মানে আপনার মার্কেটিং করা লাগবে না। তো আপনি চিন্তা করেন অ্যামাজনে আপনি উইদাউট মার্কেটিং এ যদি আপনি হিউজ পরিমাণ একটা সেল পান তাহলে আপনার কিন্তু মানে প্রফিট মার্জিন থেকে শুরু করে আপনার বিজনেস অপারেশন অনেক ইজি হয়ে যাবে। তো এই কারণেই আসলে অ্যামাজন এতটা পপুলার আমাদের মতো সেলারদের কাছে।
পরের স্লাইডে চলে যাচ্ছি। এই স্লাইডটায় দেখেন 2018-তে একটা রিপোর্ট আসছে, অ্যামাজন ইজ দ্য বিগেস্ট অনলাইন সেলস প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। মানে সারা পৃথিবীর মধ্যে, শুধু আমেরিকাতে না, 2018 সালের যে রেটিংটা আসছে সেই রেটিং এ 2018 সালে অ্যামাজন সারা ওয়ার্ল্ডের 45% ই কমার্স মার্কেট দখল করে আছে, যেটার অর্থ হচ্ছে 524 বিলিয়ন ইউএস ডলার। তাহলে চিন্তা করেন যে কত হিউজ একটা কোম্পানি এবং কত বিশাল তাদের অপারেশন। দেখেন আমি এখানে লিখে দিচ্ছি নিচে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইউর সেলস ওয়ান্স ইউ হ্যাভ এ উইনিং প্রোডাক্ট ইন ইউর স্টোর। মানে আপনার সেল নিয়ে চিন্তা করতে হবে না, আপনি অ্যাড দিবেন, অ্যাডে খরচ হয়ে গেল বেশি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুক অ্যাডে, এফ কমার্সে বা শপিফাই স্টোরে যেটা হয়, অনেকে অ্যাড রান করে বাট সেল পায় না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওখানে একটা রিস্ক আছে। বাট অ্যামাজন এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যদি একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে পারেন, যে প্রোডাক্টটা মার্কেটে ডিমান্ড আছে, সেই ধরনের একটা প্রোডাক্ট যদি আপনি রিসার্চ করে বের করতে পারেন, সেক্ষেত্রে আপনার সেল নিয়ে কিন্তু আপনার টেনশন করা লাগবে না, কাস্টমারই আপনার কাছে যাবে উইদাউট অ্যাড। তারপরের স্লাইডে আমি চলে যাচ্ছি। দেখেন, হিউজ অপরচুনিটি ইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেস। আপনি যে অ্যামাজনের এই স্কিলটা শিখে আপনি যে শুধুমাত্র আপনি ব্যবসায়ী করবেন, একটু আগে যে ভাইয়ের প্রশ্নটা ছিল, এটা কিন্তু তা না। দেখেন, অ্যামাজনের স্কিলের মধ্যে কয়েকটা পার্ট আছে, কয়েকটা টাইপ অফ স্কিল আছে। হ্যাঁ, যে টাইপ গুলা আমরা ওয়ান বাই ওয়ান আমাদের কোর্সে ইনশাল্লাহ আমরা কভার করব এবং আপনাদেরকে এ টু জেড শিখিয়ে দিব। তো সেই স্কিল গুলোর মধ্যে একটা এক্সাম্পল আমি এখানে দিছি ফাইবারে, একটু খেয়াল করবেন, অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ, যেটা খুব অ্যামাজনের ফার্স্ট একটা প্রিন্সিপাল স্কিল, যে স্কিলটা আপনার বিজনেস শুরুতেই আপনার দরকার হবে, প্রোডাক্ট রিসার্চ করা, প্রোডাক্ট খুঁজে বের করা। তো এইখানে যদি দেখেন, আমি যে ফাইবার থেকে স্ক্রিনশটটা নিছি, প্রথমে যে ছেলেটাকে দেখাচ্ছে, উনি ফাইবার চয়েসে আছে, উনি নতুন সেলার, তারপরেও উনি $20 করে 24টা রিভিউ উনি পাইছে। তো আমরা রিভিউটাকে যদি সেল হিসেবে ধরি, তাহলে দেখেন উনি কিন্তু এখান থেকে প্রায় $500 ইনকাম করে ফেলছে, উনি নতুন সেলার। তো এই যে টপ সেলারকে দেখেন, এই মহিলাটা বা এই মেয়েটা $100 করে নিচ্ছে একটা প্রোডাক্ট রিসার্চ করার জন্য, এবং সে 1000 এই পর্যন্ত রিভিউ অলরেডি আর্ন করছে ফাইবার মার্কেট প্লেস থেকে। তাহলে আপনারা জাস্ট চিন্তা করেন যে 1000 রিভিউ যদি পায়, তার মানে 1000 অর্ডার পাইছে। অর্ডার পাইলেই তো আপনার রিভিউটা আসবে, তাই না? তো 1000 অর্ডারে যদি $100 করে সে আর্ন করে, সে অলমোস্ট $1,00,000 প্লাস ফাইবার থেকে আর্ন করছে। তাহলে চিন্তা করেন, $1,00,000 মানে বাংলাদেশি টাকায় 1,20,00,000 টাকার বেশি। আপনি দেখেন, সেকেন্ড যে সেলারটা, সে আরো বেশি নিচ্ছে, সে $200 করে নিচ্ছে। দেখেন, আই উইল ডু অ্যামাজন এফবিএ প্রোডাক্ট রিসার্চ ফর প্রাইভেট লেভেল, ঠিক আছে? সে $200 করে একটা সার্ভিস, একটা প্রোডাক্ট রিসার্চের জন্য নিচ্ছে, এবং এই পর্যন্ত সে 644টা রিভিউ সে আর্ন করছে ফাইবার থেকে। তাহলে চিন্তা করেন এই লোক কি পরিমাণ আর্ন করছে। তারপরে দেখেন, তারপরে যে সেলার, উনি $10 করে নিচ্ছে, সে 248টা রিভিউ পাইছে। অনেকে অনেক রেটে কাজ করে, আপনারা এই ধরনের গিগে ঢুকলে পরে দেখবেন যে তাদের বিভিন্ন রকম অফার দেয়া থাকে, তাদের আবার টাইপও আছে। তো কাজেই হিউজ অপরচুনিটি আছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। আর এটা তো আমি একটা এক্সাম্পল দেখাইছি অ্যামাজনের কাজের। অ্যামাজনের কয়েকটা ওয়ান বাই ওয়ান টাইপ আছে কাজের। যেমন ধরেন, অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ একটা কাজ, তারপরের স্টেপে আপনার সোর্সিং এর একটা কাজ আছে, যে আপনি সাপ্লায়ার কোথা থেকে পাবেন। আমি প্রোডাক্ট বের করলাম, আমার তো সেই প্রোডাক্টটা কোথা থেকে আমি নিব, আমার তো সাপ্লায়ার লাগবে। আপনি যদি হোলসেল করেন, তাহলে আপনার যে অথেন্টিক ব্র্যান্ড অথবা অথেন্টিক ডিস্ট্রিবিউটর, সেটা খুঁজে বের করতে হবে। অথবা আপনি যদি প্রাইভেট লেভেল করেন, সেক্ষেত্রে আপনার সেই যে ম্যানুফ্যাকচারার, মানে যে এই প্রোডাক্টটা তৈরি করবে, তাকে খুঁজে বের করতে হবে। তো ওইটাও একটা কাজ, সাপ্লায়ার হান্টিং অথবা সোর্সিং, ওইটাও অ্যামাজনের আরেকটা কাজ। তারপরে অ্যামাজনের আরেকটা কাজ আছে, যেটাকে বলা হয় অ্যামাজন পিপিসি ম্যানেজমেন্ট।
মানে আপনি অ্যামাজনের অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজ করা, এটা হোলসেলের ক্ষেত্রে আসলে পিপিসিটা দরকার হয় না, প্রাইভেট লেভেলের ক্ষেত্রে পিপিসি ক্যাম্পেইনটা দরকার হয়। তো সে পিপিসি ক্যাম্পেইনও এটা আরেকটা স্কিল। তো দেখেন হিউজ অপরচুনিটি আছে অ্যামাজনের স্কিল শিখে আপনি মার্কেট প্লেসে কাজ পাওয়ার। আর কেন এই অ্যামাজনের স্কিল গুলা মার্কেট প্লেসে কাজ পাবে, এর কারণ হচ্ছে যে দেখেন আমরা যে নর্মালি আগে ফ্রিল্যান্সিং জগতে যে ধরনের কোর্সগুলো ছিল, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, তো এগুলা কিন্তু একটা ব্রড টপিক, হ্যাঁ, অনেক বড় বিষয়। তো আপনি যদি গ্রাফিক ডিজাইনেরই শুধু কথা বলি আমি, সেই গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেক সেক্টর আছে যে সেক্টরে আপনি আর্ন করতে পারবেন। তো কাজেই ফোকাস কোন সেক্টর কিন্তু আসলে ফ্রিল্যান্সিং আপনি গ্রাফিক ডিজাইন শিখে ফোকাস আর্নিং করার সেক্টর আপনি পাবেন না। আপনি যদি স্পেসিফিক আপনি যে স্কিলই আপনি নেন, যে কোর্সই আপনি শিখেন, স্পেসিফিক স্কিলের উপরে আপনি যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন, মনিটাইজেশন পাবেন। তো এই বিষয়টা আমি আরেকটু ভালো করে আপনাদেরকে এক্সপ্লেইন করি। গ্রাফিক ডিজাইনের কথা আমি বলতেছিলাম, দেখেন গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেক গ্রাফিক ডিজাইনার আছে যারা মার্কেট প্লেসে কাজ করে, লগো বানায়, ব্যানার বানায়, হ্যাঁ, ফেস্টুন বানায়। অনেক গ্রাফিক ডিজাইনার আছে যারা তাদের গ্রাফিক গুলো সেল করে, যেমন ফ্রি পিক, এই ধরনের অনেক সাইট আছে, এইসব সাইটে তাদের গ্রাফিক গুলো সেল করে। আবার অনেক গ্রাফিক ডিজাইনার আছে যারা অ্যামাজনেও গ্রাফিক ডিজাইনের কাজ আছে, যারা অ্যামাজনের গ্রাফিক ডিজাইনের কাজ করে। তো কাজেই আপনাকে স্পেসিফিক একটা মার্কেট প্লেস নিয়ে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং সেই জিনিসটাকে মনিটাইজ করতে হবে। তো এই ধরনের একটা স্পেসিফিক, একদম স্পেসিফাইড স্কিল হচ্ছে অ্যামাজন এফবিএ হোলসেল অথবা অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল। তো আপনি এই স্কিলগুলো যদি আপনি শিখেন, আপনি আপনার এই স্কিলটাকে মনিটাইজ করতে পারবেন। তো আমি চলে যাই পরের স্লাইডে। দেখেন লো বিজনেস এক্সপেন্স। কেন লো বিজনেস এক্সপেন্স অ্যামাজনের, একটু খেয়াল করবেন। আমরা যারা অ্যামাজনে ব্যবসা করতে চাই তাদের জন্য অ্যামাজনটা কেন আমাদের জন্য লুক্রেটিভ একটা বিজনেস মডেল। দেখেন একটা ব্যবসা করতে গেলে দুই ধরনের খরচ হয় আমাদের, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। ফিক্সড কস্টটা হচ্ছে যে জিনিসটা ফিক্সড একটা সার্টেন অ্যামাউন্টেই থাকে, এটা আমাদেরকে প্রতিনিয়ত পে করতে হয় না, আমরা একবারই পে করব, এটা লাইফ টাইম আমাদের ওই পেমেন্টটা থাকবে। আর ভ্যারিয়েবল কস্টটা হচ্ছে যে যে খরচটা আমাদেরকে প্রতিনিয়ত পেমেন্ট করতে হয়, আর যে খরচটা কোনো সময় এক থাকে না, এটা এক সময় বেশি থাকে, এক সময় কম থাকে। তো ফিক্সড কস্টটা, যেমন ধরেন একটা বিজনেস, আপনি যদি একটা ব্যবসা শুরু করতে চান, তো ব্যবসার ফিক্সড কস্টটা কি? ধরেন আমরা একটা এক্সাম্পল হিসেবে নেই, আপনি একটা মেডিসিনের ফার্মেসি করতে চান, একটা ফার্মেসি আপনি দিতে চান। তো আপনি যদি ফার্মেসি বিজনেস করতে চান, ফার্স্ট অফ অল আপনার যে ফিক্সড কস্টটা হবে সেটা হচ্ছে যে আপনার একটা দোকান ভাড়া করতে হবে, অথবা আপনার যদি নিজের দোকান থাকে তাহলে সেই দোকানটা ফার্মেসির জন্য প্রস্তুত করতে হবে। তো সেই দোকান ভাড়া বা দোকান প্রস্তুত করার পিছনে আপনার একটা অবশ্যই ইনভেস্টমেন্ট লাগবে, যেটা একটা মোটা অঙ্কের ইনভেস্টমেন্ট। তো ওই খরচটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট। ধরেন আমি দোকান ভাড়াই নিব, তো দোকান ভাড়া নিতে গেলে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় যে সিকিউরিটি মানি দিতে হয়, হইতে পারে সেটা 20 লক্ষ টাকা, হইতে পারে 10 লক্ষ টাকা, এলাকা ভেদে, ওই এলাকার পপুলারিটি ভেদে দোকানের ভাড়াটা ভ্যারি করে। যেমন দেখেন আপনি যদি খুব বিজি এলাকায়, খুব জনবহুল এলাকায় আপনি যদি একটা দোকান ভাড়া নিতে চান, একটা ধরেন একটা বাজারে, তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই ফিক্সড কস্টটা, দোকানের যে আপনার সিকিউরিটিটা, এটা অনেক বেশি পড়ে যাবে। আর আপনি যদি একটু মানে কম জনসংখ্যা যে এলাকায় আছে, এই ধরনের এলাকায় দোকান ভাড়া নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার ফিক্সড কস্টটা কম পড়বে। তারপর দেখেন আপনি দোকান ভাড়া নিলেন, তারপর আপনার ফিক্সড কস্ট আছে যে আপনি দোকান ডেকোরেশন করবেন। তো আপনার দোকানটা ভালোভাবে ডেকোরেশন করতে হবে, সেখানেও আপনার একটা হিউজ খরচের ব্যাপার আছে আপনি যদি ভালোভাবে একটা বিজনেস করতে চান। তারপরে দেখেন আপনার ফিক্সড কস্ট আছে যে আপনার দোকানের যে ব্যবসা করবেন সেই ব্যবসার লাইসেন্স করতে হবে, আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে। আপনি যদি ওষুধের ব্যবসা করেন তাহলে আপনার মেডিসিনের যে ডিপার্টমেন্ট আছে বাংলাদেশের, হ্যাঁ, হেলথ মিনিস্ট্রি থেকে আপনার একটা লাইসেন্স করতে হবে। বিভিন্ন ধরনের লাইসেন্সিং এর ব্যাপার আছে যে কোনো ব্যবসায়ী, তো ওইটাও আপনার একটা ফিক্সড কস্ট।
আর ভ্যারিয়েবল কস্টটা হচ্ছে যে আপনি দোকানে কি ধরনের মালামাল আপনি আপনার দোকানে রাখবেন। তো এখন অ্যামাজনে কেন লো বিজনেস এক্সপেন্স? ফার্স্ট অফ অল, অ্যামাজনে আপনার কোনো আপফ্রন্টের দোকান ভাড়া, দোকান কিনা এই ধরনের বড় কোনো খরচ নাই অ্যামাজনে বিজনেস শুরু করতে গেলে। আপনার অ্যামাজনে একটা ফিক্সড কস্টই আছে, যেটা হচ্ছে যে আপনার একটা লাইসেন্স করতে হয়, একটা কোম্পানি ফরমেশন করতে হয়, যেটাকে আমরা বলি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি অথবা এলএলসি। এটা ইউএস গভর্নমেন্টের আন্ডারে আপনি একটা লাইসেন্স আপনার নামে করবেন অ্যামাজনে ব্যবসা করার জন্য। আপনি লাইসেন্স ছাড়াও ব্যবসা করতে পারবেন অ্যামাজনে, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি একটা সাস্টেনেবল একটা বড় বিজনেস স্টাবলিশ করতে চান তাহলে আপনাকে একটা লাইসেন্স করতে হবে। আর আপনি যদি শর্ট টার্মের একটা বিজনেস করতে চান, আপনি লাইসেন্স ছাড়াও অ্যামাজনে বিজনেস শুরু করতে পারবেন। আর ভ্যারিয়েবল কস্টটা হচ্ছে যে আমি অ্যামাজনে কি পণ্য, কি প্রোডাক্ট আমি কাস্টমারের কাছে সেল করব, এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তাহলে চিন্তা করেন, কম্পেয়ার টু আদার বিজনেস, আপনি একটা বিজনেস যদি সেট আপ করতে চান, অন্য বিজনেসে কি ধরনের ফিক্সড কস্ট দরকার হয়, কত খরচ হয়, আর অন দা আদার হ্যান্ড অ্যামাজনে বিজনেস করতে গেলে খরচটা অনেক কাট হয়ে যায়। তো এখানে এই কারণে আমি বলছি যে লো বিজনেস এক্সপেন্স। রিল্যাক্স অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এইটা কেন বলছি একটু খেয়াল করবেন। অ্যামাজনে আপনি যখন কাজ করবেন একটা সার্টেন টাইম পরে আপনার 9 to 5 যে অফিস, অথবা আপনার একটা সার্টেন জায়গায় যে একটা নির্দিষ্ট প্লেসে আপনার ব্যবসা, চাকরি করেন বা ব্যবসা করেন, আপনার কিন্তু সেই বাউন্ডারিটা আপনার থাকবে না। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে শুধুমাত্র একটা ল্যাপটপ, এখন তো ল্যাপটপেরও দরকার নেই, এখন মোবাইল দিয়েও অ্যামাজন অ্যাপস দিয়ে অ্যামাজন ম্যানেজ করা যায়। আপনি শুধুমাত্র একটা ল্যাপটপ আর আপনার একটা ইন্টারনেট কানেকশন দিয়ে আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে বসে আপনার অ্যামাজন স্টোর আপনি ম্যানেজ করতে পারবেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে ওই ধরনের আর্নিং জেনারেট করতে হবে অ্যামাজন থেকে, যে আর্নিং দিয়ে আপনি আপনার লিভিংহুড চালাতে পারবেন। আপনি যদি খুব কম আর্ন করেন তাহলে তো আর আপনি পারবেন না। আর আপনি যদি বেশি আর্ন করেন তখন দেখা যাবে যে আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে বসে আপনার অ্যামাজন স্টোর চালাতে পারবেন। তো এইটাই আমাদেরকে অ্যামাজন সেলারদেরকে ফ্লেক্সিবিলিটি দেয় এবং রিল্যাক্সে অ্যামাজন সেলাররা তাদের কাজ করতে পারে। শুধুমাত্র ইউএসএ তে আপনি চিন্তা করেন, আমরা তো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে অ্যামাজনে কাজ শুরু করছি ফার্স্টে। তো ইউএসএ তে যারা অ্যামাজনে নরমালি অ্যামাজন স্টোর ওনার, তারা আমাদের মতো ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করায় এবং তারা কিন্তু মাস শেষে একটা হিউজ প্রফিট জেনারেট করে অ্যামাজন থেকে এবং তারা খুব ফ্লেক্সিবল একটা লাইফ লিড করে। এই কারণেই বলতেছি, দেখেন অ্যামাজন এফবি অফার্স ফ্লেক্সিবিলিটি টু হেল্প সেলার্স স্কেল দেয়ার বিজনেসেস। FBA allows sellers to send their product to Amazon fulfillment centers where Amazon will pick, pack and ship them to customers. যেটা আমি বলছিলাম যে অ্যামাজন সেই ফ্লেক্সিবিলিটিটা সেলারদের দেয়, যেটা হচ্ছে যে অ্যামাজন প্রোডাক্ট গুলো পিক, প্যাক এবং শিপ করে কাস্টমারদের কাছে পৌঁছে দেয়। তার মানে আপনার ডেলিভারি রিলেটেড, প্রোডাক্টের কাস্টমার সার্ভিস রিলেটেড কোন রকম ঝুট ঝামেলা আপনার কিন্তু নিতে হয় না। আপনি খুব ফ্লেক্সিবল ভাবে আপনি অ্যামাজনে কাজ করতে পারেন। এখন দেখেন অ্যামাজন বিজনেস মডেলস। অ্যামাজনের বিজনেসের মূল যে তিনটা মডেল, সেই তিনটা মডেল হচ্ছে অ্যামাজন এফবিএ হোলসেল, অ্যামাজন এফবিএম অথবা ড্রপ শিপিং, আর অ্যামাজন প্রাইভেট লেভেল। তো অ্যামাজন এফবিএ হোলসেলটা হচ্ছে যে আপনি ধরেন, আমরা একটা এক্সাম্পল নেই, আপনি ধরেন কোকা কোলা সেল করবেন। কোকা কোলা খুব পপুলার একটা সফট ড্রিঙ্কস সারা ওয়ার্ল্ডে। তো কোকা কোলার ডিমান্ড নিয়ে তো আর আপনার চিন্তা করতে হবে না, কারণ মানুষ কোকা কোলা খুঁজবে। আপনার তো আর কোকা কোলা সেল হবে নাকি হবে না সেটা চিন্তা করতে হবে না। তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে অ্যামাজন এফবিএ হোলসেলে যে এই ধরনের পপুলার প্রোডাক্ট বের করা। খুঁজে বের করার পরে সেই প্রোডাক্টের যে ব্র্যান্ড ওনার আছে অথবা
সেই প্রোডাক্টের যে অথরাইজ, আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে? তো কাইন্ডলি আপনারা মিউট করে রাখবেন, কাইন্ডলি একটু মিউট করে রাখবেন, আমি আপনাদের প্রশ্ন করার সুযোগ দিব ক্লাস শেষে, ঠিক আছে? তো আমি হোলসেল নিয়ে কথা বলতেছিলাম। তো যে ওই প্রোডাক্টের যে অথরাইজড হোলসেলার আছে, তো অথরাইজড হোলসেলার বলতে আমি বোঝাচ্ছি যে যে হোলসেলারটা এই প্রোডাক্টের যে মূল ব্র্যান্ড ওনার বা এই প্রোডাক্টের যে মূল মালিক, তার কাছ থেকে অথরাইজেশন নিয়ে হোলসেল করছে কিনা। এই প্রোডাক্টটা দেখেন, অনলাইন মার্কেট প্লেসে আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হয়, আমাদেরকে এগুলা ভেরিফাই করতে হয়। অনলাইন মার্কেট প্লেসে কিন্তু অনেক ধরনের স্ক্যামও আছে, বিশেষ করে এই অ্যামাজনের ক্ষেত্রে, অ্যামাজন হোলসেলিং এর ক্ষেত্রে। আপনি যদি ফেক প্রোডাক্ট নিয়ে নেন, যে প্রোডাক্টটা ফেক, ধরেন আপনি ডাভের একটা লোশন আপনি অ্যামাজনে সেল করবেন, যেটা খুব ভালো সেল, আপনি দেখলেন 50,000 পিস বিক্রি হয় অ্যামাজনে প্রতি মাসে। তো আপনি সেই ডাভের লোশনটা আপনি ইন কেস দেখলেন খুব কম দামে একটা হোলসেলার বিক্রি করতেছে। তো আপনি যদি সেই হোলসেলারের কাছ থেকে ভেরিফিকেশন না করে সেই ডাভ লোশনটা কিনে ফেলেন, কিনে আপনি অ্যামাজন স্টোরে নিয়ে আসেন, প্রাথমিক পর্যায়ে হয়তো কিছুদিন সেই প্রোডাক্টটা খুব ভালো সেল হবে, আপনি কিছু প্রফিট জেনারেট করতে পারবেন। বাট অ্যাজ সুন অ্যাজ যখন কোনো কাস্টমার এটা ধরে ফেলবে যে এটা একটা ফেক প্রোডাক্ট, অথবা অ্যামাজন নিজেই আইডেন্টিফাই করবে যে এটা একটা ফেক প্রোডাক্ট, সাথে সাথে কিন্তু আপনার স্টোরটা অ্যামাজন ব্যান করে দিবে। কারণ অ্যামাজনের রেপুটেশনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আমাদের মতো সেলারদের কিন্তু মানে আমরা যদি ভুল করি তাহলে কিন্তু আমাদের মানে ক্ষমা করার কোনো সুযোগ নেই অ্যামাজনের কাছে, কারণ অ্যামাজনের কাছে তার রেপুটেশনটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তো কাজেই এই অ্যামাজন এফবিএ হোলসেলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে আমরা হোলসেলারদেরকে ভেরিফিকেশন করব, কিভাবে রিয়েল হোলসেলার আমরা খুঁজে বের করব। এই ভেরিফিকেশনের ওয়েগুলো জানতে হবে। যদি আপনি একটা রিয়েল হোলসেলার খুঁজে বের করে একটা প্রফিটেবল উইনিং প্রোডাক্ট দিতে পারেন, অ্যামাজন হোলসেল কিন্তু গ্রেট একটা বিজনেস মডেল। কারণ অ্যামাজন হোলসেলে কিন্তু আপনার জিরো অ্যাডভার্টাইজমেন্ট খরচ। আপনি ধরেন আমরা যদি কোকা কোলা বিক্রি করতে চাই, কোকা কোলা তো মানুষ দোকানে এসে খুঁজে। আপনি অ্যামাজনকে একটা নর্মাল দোকানের কথা দোকান মনে করেন, দোকানে কিন্তু আমরা যখন সফট ড্রিঙ্কস খেতে যাই আমরা ফার্স্টে খুঁজি ভাই কোক আছে নাকি। আপনার সেল নিয়ে চিন্তা করতে হবে না, কাস্টমার আপনার প্রোডাক্ট খুঁজে কিনে নিয়ে যাবে অ্যামাজনে। এটা হচ্ছে অ্যামাজন হোলসেলের সবচেয়ে সুন্দর বিষয়, যে আপনার সেল নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি যদি ভালো একটা প্রোডাক্ট বের করতে পারেন, আপনার সেল নিয়ে চিন্তা করতে হবে না, আপনি ঘুমায় থাকবেন, আপনার সেল হবে। ঠিক আছে? তো অ্যামাজন এফবিএম বা ড্রপ শিপিংটা, এই মডেলটা 2018, 19, 20, 21 পর্যন্ত খুবই টপ একটা মডেল ছিল। আমরা যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যামাজনে কাজ শুরু করছি ওই সময়ে, তারা আমরা এই ড্রপ শিপিং নিয়ে কাজ শুরু করছিলাম। বাট এই ড্রপ শিপিং এর যে মডেলটা, সেই মডেলটা অ্যামাজন আর অ্যালাউ করে না, অ্যামাজন অ্যাকসেপ্ট করে না। এই মডেলে যারা বিজনেস করে তাদের অ্যাকাউন্ট গুলো ডিঅ্যাক্টিভেট করে দেয়। অ্যামাজন এফবিএম হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, মানে ব্যবসায়ীরা ফুলফিলমেন্ট করে। তো কাজেই এই মডেলটা হচ্ছে, আমি আপনাদেরকে খুব শর্টকাট ভাবে একটু এক্সপ্লেন করে যাই, আপনারা বুঝতে পারবেন। এই মডেলটা হচ্ছে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে, ধরেন ওয়ালমার্ট, কস্টকো, হোম ডিপো, টার্গেট, এই ধরনের যে আরো ই কমার্স প্ল্যাটফর্ম গুলো আছে, সেই ই কমার্স প্ল্যাটফর্ম গুলা থেকে প্রোডাক্ট নিয়ে অ্যামাজনে সেল করা। মানে আমরা প্রথমে যেটা করি ড্রপ শিপিং এর ক্ষেত্রে, আমরা আগে প্রোডাক্ট রিসার্চ করে বের করি যে কোন প্রোডাক্ট গুলোতে লাভ হবে। তো আমরা প্রথমে অ্যামাজনে আমাদের সেই প্রোডাক্ট গুলো লিস্টিং করি ড্রপ শিপিং এর আন্ডারে। ঠিক আছে? তো লিস্টিং করার পরে যখন আমাদের অর্ডার আসে, আমরা কিন্তু কোনো প্রোডাক্ট কিনি না প্রথমে। আমরা যখন একটা অর্ডার পাই তখন আমরা সেই অর্ডারটা ওয়ালমার্টের কাছে দিয়ে দেই। ধরেন রফিক ভাই আমার অ্যামাজন স্টোরে আমার স্টোরে অর্ডার দিল, ধরেন আমি একটা ভ্যাকিউম ক্লিনার সেল করি ড্রপ শিপিং এ। তো রফিকুল ইসলাম ভাই নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে সে অর্ডারটা দিল
ধরেন 25 ম্যানহাটন স্ট্রিট, নিউ ইয়র্ক, এই জায়গা থেকে অর্ডারটা দিল একটা ভ্যাকিউম ক্লিনার, আমি অ্যামাজনে লিস্ট করছি। তো ড্রপ শিপার হিসেবে আমার কাজ হচ্ছে যে এই যে রফিক ভাইয়ের যে অর্ডারটা অ্যামাজনে সে আমাকে পে করলো $300। এখন আমি যে লিস্টিংটা করেছি, প্রোডাক্ট রিসার্চটা করেছি, তখন আমি দেখছি যে ওয়ালমার্টের সেম ভ্যাকিউম ক্লিনার, ধরেন সেটা স্যামসাং এর সেম ভ্যাকিউম ক্লিনারটা বিক্রি হচ্ছে $250। এই কারণে আমি লিস্টিংটা করছি। তো আমি যেটা করলাম, আমি সেই রফিক ভাইয়ের অর্ডারটা নেওয়ার পরে আমি গেলাম আমার ওয়ালমার্ট অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি রফিক ভাইয়ের নাম 25 ম্যানহাটন স্ট্রিট অ্যাড্রেস দিয়ে ওই ভ্যাকিউম ক্লিনারটা অর্ডার করে দিলাম। ওয়ালমার্ট কি করলো, রফিক ভাইয়ের কাছে অর্ডারটা দিয়ে দিল। আর এই যে প্রসেসের মধ্যে আমি রফিক ভাইয়ের কাছে নিলাম $300 আর ওয়ালমার্টকে দিলাম $250, মাঝখানে বাঁচলো $50, ওইটাই আমার প্রফিট। এইটাকেই বলা হয়তো ড্রপ শিপিং বিজনেস। এটা খুবই লুক্রেটিভ এবং লাভজনক একটা ব্যবসায়িক মডেল ছিল। আনফরচুনেটলি অ্যামাজন ওই যে বললাম তার রেপুটেশনের কারণে বন্ধ করে দিছে। কেন বন্ধ করে দিছে? কারণ হচ্ছে যে আমি যখন ওয়ালমার্টে রফিক ভাইয়ের কাছে রফিক ভাইয়ের অর্ডারটা ওয়ালমার্ট থেকে প্রসেস করলাম, তখন ওয়ালমার্ট করলো কি, সেই ভ্যাকুয়াম ক্লিনারটা ওয়ালমার্টের বক্সের মধ্যে ভরে রফিক ভাইয়ের কাছে দিয়ে দিল। স্বাভাবিক, ওয়ালমার্ট তো ওয়ালমার্টের বক্স ইউজ করবে, ওয়ালমার্ট তো আর অ্যামাজনের বক্স ইউজ করবে না। তো রফিক ভাই যখন ওয়ালমার্টের বক্সটা পেলো, তখন রফিক ভাইয়ের মনে প্রশ্ন আসলো যে কি ব্যাপার, আমি অর্ডার দিলাম অ্যামাজনে, প্রোডাক্টটা পেলাম ওয়ালমার্টের বক্সে, এই কারণটা কি? তো সে যখন অ্যামাজনের কাছে সেটা জিজ্ঞেস করলো যে আমি অর্ডার দিছি অ্যামাজনে, বাট ওয়ালমার্ট থেকে বক্স পেলাম, এটা কারণটা কি? অথবা যারা একটু বেশি রিসার্চ করে, তারা যদি একটু ওয়ালমার্টে আবার মানে সার্চ করে দেখে যে এই প্রোডাক্টের দাম কত, যখন তারা দেখলো যে তারা $250 এই প্রোডাক্টটা ওয়ালমার্ট থেকে কিনতে পারতো, তখন কিন্তু তারা মনক্ষুণ্ণ হয় এবং অনেক ক্ষেত্রে অ্যামাজনে সেটা রিপোর্ট করে দেয়, যেটা একটা মেজর ভায়োলেশন ফর অ্যামাজন সেলার্স। তো এই কারণে কিন্তু অ্যামাজন এই ড্রপ শিপিং মডেলটা পুরাপুরি বন্ধ করে দিছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কান্ট্রিতে এখনো রান করা যায়, বাট অ্যামাজন ইউএস পুরোপুরি ড্রপ শিপিং মডেলটা বন্ধ করে দিছে। কিন্তু এইটা একটা হিউজ প্রফিটেবল বিজনেস মডেল ছিল এক সময়। তো আরেকটা মডেল হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেল মডেল। অ্যামাজন প্রাইভেট লেভেল মডেলটা হচ্ছে আমরা অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চ করব, আমরা এমন প্রোডাক্ট রিসার্চ করব যে প্রোডাক্টটা আসলে ডিমান্ড আছে, যে প্রোডাক্টটা মানুষ মার্কেটে খুঁজে, বাট ওই প্রোডাক্টটার ভালো সাপ্লায়ার নাই, ওই প্রোডাক্টটার উন্নত মানের সাপ্লায়ার অথবা ওই প্রোডাক্টের সাপ্লায়ারের সংখ্যা কম। তো এই ধরনের মানে ইট মিনস যে একটা প্রোডাক্টের যখন ডিমান্ড থাকে বাট সাপ্লাই কম থাকে, তখন কিন্তু এখানে একটা মার্কেট গ্যাপ তৈরি হয়। তো আমাদের প্রাইভেট লেভেলের টার্গেটটা হচ্ছে ওই গ্যাপটা খুঁজে বের করা। আমরা মার্কেট রিসার্চ করে ওই ধরনের গ্যাপগুলা খুঁজবো এবং ওই গ্যাপ খোঁজার পরে ওইখানে আমরা একটা নিজের ব্র্যান্ড ক্রিয়েট করে, যেমন আমি রফিক ভাইয়ের কথা বলতেছিলাম, ধরেন আমি রফিক হেয়ার কেয়ার অয়েল এই ব্র্যান্ডের নাম দিয়ে এই যে সাদা লেবেল, এই লেবেলের মধ্যে আমাদের লগো, আমাদের নাম, আমাদের ডিটেলস দিয়ে আমরা একটা প্রোডাক্ট ডিজাইন করব এবং সেটা অ্যামাজনে এফবিএ তে আমরা দিয়ে দিব। এখন খুব স্বাভাবিক, এখন মানুষ যখন ধরেন হেয়ার কেয়ার প্রোডাক্ট খুঁজবে, তখন তো আমাদের ব্র্যান্ডটা নতুন, আমাদের ব্র্যান্ডটা তো মানুষ চিনবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে অ্যামাজনের অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, যেটাকে বলা হয় অ্যামাজন অ্যাডস বা পিপিসি ক্যাম্পেইন। তো সেই পিপিসি ক্যাম্পেইন বা অ্যাডস রান করার মাধ্যমে আমরা আমাদের সেলটা জেনারেট করতে পারবো এবং একটা সার্টেন টাইম পরে আমরা যখন আমাদের এই প্রোডাক্টটা আস্তে 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 মার্কেটে পরিচিতি পেয়ে যাবে, তখন কিন্তু আমরা অ্যামাজনের অর্গানিক সেল পাওয়া শুরু করব। অর্গানিক যে সেল মানে যেটা অ্যাড উইদাউট অ্যাড এর মাধ্যমে যে সেলটা আসে, অ্যামাজনের অটো ট্রাফিকের যে সেলটা আসে, যেটা অ্যামাজন হোলসেলে হয়, যেটা অ্যামাজন ড্রপ শিপিং হয়, সেই সেলটা যখন আমাদের প্রোডাক্টে আসা শুরু করবে, তখন কিন্তু আমাদের লাইফ, কি বলবো ভাই, আপনি প্রাইভেট লেভেলে যদি একটা প্রোডাক্ট আপনার একটা ব্র্যান্ড এস্টাবলিশড হয়ে যায়, আমি বলবো যে আপনার জীবন খুব আরামদায়ক ভাবে আপনি আপনার জীবন পার করতে পারবেন। অনেক বিজনেসে তো ইনভেস্ট মানুষ করে, বাট এই প্রাইভেট লেভেল বিজনেসে যদি একবার কেউ সাকসেসফুল হয়ে যায়, তার বাংলাদেশে বিলিয়নিয়ার বা কোটিপতি বলতে যে কথাটা, সেটা হতে ভাই সময় লাগে না,
কথা কি বুঝতে পারছেন? আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই। এগুলা নিয়ে বিস্তর আমার ফুল কোর্সে আমি 1 বাই 1 টপিক বাই টপিক একদম ধরে 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 আলোচনা করব। আমি জাস্ট আজকে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে যাচ্ছি। দেখেন হাউ অ্যামাজন এফবিএ ওয়ার্কস। অ্যামাজন এফবিএ কিভাবে কাজ করে দেখেন। স্টেপ 1 এ দেখেন দিস ইজ ইউ এন্ড ইউ ওয়ান্ট টু মেক মানি অন অ্যামাজন এফবিএ। আপনি চিন্তা করতেছেন অ্যামাজন এফবিএ করে আপনি টাকা উপার্জন করবেন। স্টেপ 2 তে আপনি যেটা করবেন ফাইন্ড এ প্রফিটেবল প্রোডাক্ট দ্যাটস অলরেডি অন ডিমান্ড অন অ্যামাজন। আমরা এরকম একটা প্রোডাক্ট খুঁজে বের করব যে প্রোডাক্টটা আসলে অ্যামাজনে ডিমান্ড আছে। তো স্টেপ 3 তে আসার পরে ফাইন্ড এ সাপ্লায়ার অর ম্যানুফ্যাকচারার ফর ইওর চোজেন প্রোডাক্ট। মানে আমরা একটা সাপ্লায়ার অথবা ম্যানুফ্যাকচারার খুঁজে বের করব যে নাকি এই প্রোডাক্টটা আমাদেরকে সাপ্লাই করবে। স্টেপ 4 এ আমি যেটা করব আমরা স্টেপ 4 এ সেন্ড ইট টু দা অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টার। আমরা সেই প্রোডাক্টটা অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টারে আমাদের নামের ট্যাগ বসিয়ে আমাদের নামের লেবেল বসিয়ে আমরা অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টারে দিয়ে দিব। স্টেপ 5 এ অ্যামাজন উইল প্যাক ফুলফিল এন্ড শিপ দ্য প্রোডাক্টস ফর ইউ। মানে অ্যামাজন কি করবে, অ্যামাজনের যে ফুলফিলমেন্ট ওয়্যার হাউস গুলো আছে সেখান থেকে অ্যামাজন প্যাক করবে এবং সেই প্রোডাক্ট গুলো কাস্টমারের কাছে শিপ করে দেবে। এবং স্টেপ 6 এ সিট ব্যাক এন্ড ওয়েট ফর দোজ প্রফিট। মানে আপনি স্টেপ 6 এ এসে ফাইনালি আপনি প্রফিট গুলো আর্ন করবেন। তো এই হচ্ছে আসলে অ্যামাজন এফবি এর টোটাল প্রসেসটা। দেখেন প্রাইভেট লেভেলের ওয়ার্ক ফ্লোটা মানে প্রাইভেট লেভেলের স্টেপটা কি বিজনেস শুরু করার। দেখেন ক্রিয়েট এ অ্যামাজন সেলার অ্যাকাউন্ট। আপনি অ্যামাজনের একটা সেলার অ্যাকাউন্ট করবেন। তারপর আপনার কোম্পানি ফরমেশন এন্ড আদার ডকুমেন্টেশন। প্রাইভেট লেভেলের ক্ষেত্রে আপনি যদি আগেই বলেছি আপনি যদি একটা সাস্টেনেবল বা একটা বড় বিজনেস লং টার্ম বিজনেস গ্রো করতে চান অ্যামাজনে আপনার সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোম্পানি ফরমেশন করতে হবে। উইদাউট কোম্পানি ফরমেশন আপনার কিন্তু সাস্টেনেবল বিজনেস মডেল হবে না। অনেকে আছে আমাদের মধ্যে অ্যামাজনে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিয়েও অ্যামাজনে বিজনেস করা যায়, বাট সেই বিজনেসগুলো আসলে সাস্টেনেবল বিজনেস মডেল না। তারপরে দেখেন তারপরে স্টেপে হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। প্রাইভেট লেভেলে আপনি ওই যে বললাম যে আপনাকে মার্কেট গ্যাপটা খুঁজে বের করতে হবে, যে গ্যাপের মধ্যে আসলে ডিমান্ড আছে বাট সাপ্লাই কম আছে। এই ধরনের গ্যাপ খুঁজে বের করা, প্রোডাক্ট রিসার্চ করা প্রাইভেট লেভেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। তো প্রোডাক্ট রিসার্চ আপনি যদি একটা ভালো প্রোডাক্ট খুঁজে বের করতে পারেন, এটা ওয়ান কাইন্ড অফ আপনি চিন্তা করতে পারেন গুপ্ত ধনের মতো। আপনি যদি একটা গুপ্ত ধনের সন্ধান পেয়ে যান, সে একটা গুপ্ত ধন দিয়ে কিন্তু আপনার ভাই জীবন গড়ে যেতে পারে। ঠিক আছে, তারপর দেখেন ফাইন্ড বেস্ট ডিল ফর ইউর প্রোডাক্ট। আপনি ওই যে সাপ্লায়ার খুঁজে বের করা, আপনার বেস্ট সাপ্লায়ারটা খুঁজে বের করতে হবে আপনার প্রোডাক্টটা তৈরি করার জন্য। কারণ প্রাইভেট লেভেলে তো আপনি আপনার নিজের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। তো সেক্ষেত্রে আমরা আলিবাবার সাপোর্ট নিতে পারি, সেক্ষেত্রে আমরা ইউএস বেস্ট সাপ্লায়ারদের সাপোর্ট নিতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের দেশ থেকেও প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারি। তারপর দেখেন তারপর স্টেপ হচ্ছে গ্রাফিক্স, লেবেলিং, লিস্টিং এন্ড শিপিং। মানে আমাদের তারপর এই যে প্রোডাক্টের এই যে দেখেন গ্রাফিক্স, এই যে কোনো লেভেল নাই, হ্যাঁ, কোনো গ্রাফিক ডিজাইন নাই, সেক্ষেত্রে আমাদের একটা নাম দিতে হবে আমাদের ব্র্যান্ডের, আমাদের সেই নামের উপরে আমাদের একটা লগো তৈরি করতে হবে, তারপর সেই প্রোডাক্টের নামটা দিতে হবে, সেই প্রোডাক্টের স্পেসিফিকেশন, ডেসক্রিপশন এগুলো আমাদের এই লেভেলের মধ্যে দিতে হবে। তো এইটা গ্রাফিক্স ওয়ার্ক আমাদেরকে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিয়ে এই কাজগুলো আমাদেরকে করাতে হবে। তারপর লেবেলিং এর বিষয়টা হচ্ছে ওই যে ম্যানুফ্যাকচারার সেই যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আমাদের এই বোতলের উপরে বা প্যাকের উপরে সে প্রিন্ট করে এই লেবেলটা করে দিবে। তারপর আস্তে আস্তে লিস্টিং মানে হচ্ছে অ্যামাজনে আপনার প্রোডাক্টটা লিস্ট করা। তো প্রাইভেট লেভেলের ক্ষেত্রে লিস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ লিস্টিং করার ক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে লিস্টিং না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রাইভেট লেভেলের প্রোডাক্টটা সাকসেসফুল হবে না। আপনি ভালো প্রোডাক্ট জেনারেট করলেও, ডিমান্ড সম্পন্ন প্রোডাক্ট রিসার্চ করলেও সাকসেসফুল হওয়ার জন্য ভালো একটা লিস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো লিস্টিং এর ক্ষেত্রে এখানে আপনার অনেকগুলো বিষয়ে কাজ করবে। সেটা যে বিষয়গুলো হচ্ছে যে আপনি সঠিক কিওয়ার্ড গুলো ব্যবহার করছেন কিনা। এখানে কিওয়ার্ড বলতে আমি বোঝাচ্ছি যে আপনার প্রোডাক্টের নাম থেকে শুরু করে আপনার প্রোডাক্টের যে ডেসক্রিপশন, বুলেট পয়েন্ট, প্রোডাক্টের টাইটেল, এই জিনিসগুলো সঠিকভাবে দিচ্ছেন কিনা। এবং এই কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ অ্যামাজন এসইওর জন্য। আমি বিস্তারিত এই ক্লাসগুলো আপনাদেরকে খুব সহজভাবে বোঝাই দিব ইনশাআল্লাহ। শুনতে আপনাদের কঠিন মনে হচ্ছে হয়তো এখন, আসলে বিষয়টা এত কঠিন না।
আমি যদি আপনাদেরকে ধরে 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 বুঝিয়ে দেই, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারাও পারবেন। তো এই কিওয়ার্ডটা ঠিকভাবে ইউজ করা এবং প্রোডাক্টটা ঠিক ক্যাটাগরিতে দেওয়া। আপনি একটু সিম্পলি চিন্তা করেন, আমরা যদি কোনো সুপার শপে যাই, আমরা কি করি? ধরেন আপনি একটা আ আ আ আপনি একটা চিনি কিনবেন। তো এখন সুপার শপের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা, 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 আলাদা র‍্যাক থাকে, ডিপার্টমেন্ট থাকে। ধরেন কসমেটিক্স এর একটা ডিপার্টমেন্ট আছে। ধরেন ডিটারজেন্ট পাউডার একটা জায়গায় রাখা আছে। ধরেন চিপস একটা জায়গায় রাখা আছে। বিস্কিট একটা জায়গায় রাখা আছে। নুডলস একটা জায়গায় রাখা আছে। সফট ড্রিংকস একটা জায়গায় রাখা আছে। আ আ আ আটা এক জায়গায় রাখা আছে। ময়দা এক জায়গায় রাখা আছে। চাল এক জায়গায় রাখা আছে। তেল এক জায়গায় রাখা আছে। এখন আপনি যখন চিনি কিনবেন তখন কিন্তু আপনি খুঁজবেন যে চিনিগুলো কোথায় রাখা আছে। চিনির র‍্যাক কোনটা, তাই না? তো আপনি ওখান থেকে ওই চিনির র‍্যাকে যাওয়ার পরে আপনি দেখবেন যে কোন, কোন ব্র্যান্ডের চিনি সেল হচ্ছে। ধরেন আপনি এসিআই ব্র্যান্ডের চিনি সেল হয়, ধরেন ফ্রেশ ব্র্যান্ডের চিনি সেল হয়, ধরেন রূপচাঁদা ব্র্যান্ডের চিনি সেল হয়। তো আপনি এই যে ৩ টা ব্র্যান্ড, এই ৩ টা ব্র্যান্ডের মধ্যে আপনি যে ব্র্যান্ডটা আপনার কাছে দেখতে আ আ ব্র্যান্ডের গায়ের যে মোড়ক, ব্র্যান্ডের গায়ের যে লেখা, ব্র্যান্ডের লোগো এগুলা বিবেচনা করে এবং আপনার পাস্ট এক্সপেরিয়েন্স বিবেচনা করে আপনি কিন্তু একটা ব্র্যান্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করে এবং চিনিটা আপনার কার্টে বা আপনার ট্রলিতে আপনি নিয়ে নিবেন। এখন একটা চিনি যদি আটার রেখে রেখে দেওয়া হয়, একটা চিনির ব্র্যান্ড যদি তেলের যে জায়গায় রাখা আছে ওই জায়গায় রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি আসলে ওইভাবে জিনিসটা খুঁজে পাবেন না বা আপনি ইন্টারেস্ট ফিল করবেন না। কারণ আপনি যখন তেলের র‍্যাকের কাছে যাবেন, আপনি তেল কিনতে যাবেন, আপনি তো চিনি কিনতে যাবেন না। ওখানে চিনি থাকলেও আপনি চিনি নিবেন না। কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে যে তেল কিনা। তো কিওয়ার্ডটা এই কারণে গুরুত্বপূর্ণ, ক্যাটেগরি সিলেকশনটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আমার যে প্রোডাক্টটা যে ক্যাটেগরিতে, যে লেভেলের প্রোডাক্ট, যে ধরনের প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সাথেই যেন আমার প্রোডাক্টটা শো হয়। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে মানুষ যখন সার্চ করবে অ্যামাজনে, ধরেন মানুষ যদি হেয়ার কেয়ার অয়েল লিখে সার্চ করে, আমার প্রোডাক্টটা আমি হেয়ার কেয়ার অয়েল বিক্রি করি, হেয়ার কেয়ার অয়েলের মধ্যে যেন আমার প্রোডাক্টটা দেখানো হয়। এখন মানুষ যদি ফেস ক্রিম সার্চ করলে আমার প্রোডাক্ট দেখানো হয়, তাহলে তো ভাই আমার লাভ নেই। কারণ মানুষ ফেস ক্রিম সার্চ করে আমার প্রোডাক্টই হচ্ছে হেয়ার কেয়ার প্রোডাক্ট। তো যে ফেস ক্রিম কিনবে সে কিন্তু কোনোদিন আমার প্রোডাক্ট কিনবে না। তো কাজেই এই কারণে কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট। সঠিকভাবে সঠিক জায়গায় প্রোডাক্টটা শো করতে হবে আমাদেরকে। তো এইটা অ্যামাজন এসইওর একটা কাজ। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রিকি একটা পার্ট এই অ্যামাজন প্রাইভেট লেভেলের, যে পার্টটা আমি আপনাদেরকে খুব ইজি ভাবে ইনশাআল্লাহ উপস্থাপন করে শিখিয়ে দিব এবং প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান নোট গুলো দেখে দেখে আপনারা যদি করেন, এটা আপনাদের কাছে ইনশাআল্লাহ পানির মতো সহজ হয়ে যাবে। তারপরে ফাইনাল স্টেজে যেটা আসছে প্রোডাক্ট লঞ্চ অ্যান্ড পিপিসি অ্যাডভার্টাইজমেন্ট, যে আমরা প্রোডাক্ট লঞ্চটা করব কিভাবে, আমাদের শুরুটা কিভাবে করব এবং আমরা সেই শুরুর পরে আমরা কিভাবে পিপিসি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমাদের সেল জেনারেট করা শুরু করব, সেই জিনিসটা আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান পার্ট বাই পার্ট বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আর হোলসেলের ওয়ার্ক ফ্লোটা হচ্ছে একটু দেখেন, ক্রিয়েট এ অ্যামাজন সেলার অ্যাকাউন্ট, সেম জিনিস, কোম্পানি ফরমেশন এন্ড আদার ডকুমেন্টেশন, এইটাও সেম জিনিস। তারপরে স্টেপে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট হোলসেলের ক্ষেত্রে প্রোডাক্ট রিসার্চ এন্ড ফাইন্ড প্রফিটেবল প্রোডাক্টস, মানে আপনাকে প্রফিটেবল এবং ভালো ডিমান্ড ওয়ালা একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। হোলসেলের মেইন কাজই হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করা। তারপরের পার্ট হচ্ছে দেখেন গেট অ্যাপ্রুভাল ফ্রম সাপ্লায়ার্স এন্ড ব্র্যান্ডস, মানে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা খুঁজে বের করছেন সেই প্রোডাক্টটা সেল করার জন্য আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাপ্রুভাল কার কাছ থেকে আমরা নিব? সাপ্লায়ারের কাছ থেকে নিব অথবা ব্র্যান্ডের কাছ থেকে নিব। তো নেওয়ার পরে আমরা সেই প্রোডাক্টটা সোর্স করব সাপ্লায়ারের কাছ থেকে অথবা ব্র্যান্ডের কাছ থেকে, এবং সোর্স করার পরে আমরা সেই প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যারহাউসে পাঠিয়ে দিব এবং সেল স্টার্ট করব। এটাই হচ্ছে খুব সিম্পলি অ্যামাজন হোলসেলের ওয়ার্কফ্লো। তারপরে স্টেপে চলে যাই। তা আমার সম্পর্কে একটু আমি এখানে আলোচনা করছি। দেখেন, আমার স্টোরি যদি আমি বলি, আমি আপওয়ার্কের একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। আমি ২০১৮ থেকে আপওয়ার্কের সাথে কাজ করছি। তো এখন আমি কারেন্টলি দেখেন আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে আছি। আমি নেক্সট লেভেল ওয়্যারহাউস, এটা একটা গ্রুপ অফ কোম্পানিজ, আমেরিকার ইউএস ওয়াশিংটন বেসড একটা কোম্পানি। এইটার টিম লিডার হিসেবে আছি। আমার টিমে অলরেডি ৩ জন কাজ করতেছে এই স্টোরটাতে।
এলডি নামের আরেকটা স্টোর আছে, সেই স্টোরে আমি ম্যানেজার হিসেবে আছি। আমি কো ফাউন্ডার সেলার স্টেশন বাংলাদেশ, এই কোম্পানির আমি একজন কো ফাউন্ডার, এবং আমার নিজের স্টোর কো ফাউন্ডার নর্দার্ন লাইফ এলএলসি, এটা আমার নিজের স্টোরেরও আমি কো ফাউন্ডার। তো আমার স্টোরিটা আমি একটু শেয়ার করি। আসলে আমার স্টোরিটা হচ্ছে যে 2012-তে আমি বিবিএ কমপ্লিট করি এবং 2014-তে আমার এমবিএ শেষ হয়। এমবিএ শেষ হওয়ার পরে আমি বাংলা লিঙ্ক কোম্পানিতে জব শুরু করি। তো এরপরে আসলে আমি বাংলা লিঙ্ক থেকে আমি চলে আসি আরেকটা কলেজে অ্যাজ এ টিচার হিসেবে। 2018 পর্যন্ত আমি টিচিং প্রফেশনে থাকি। তো থাকার পরে ওই সময়ই আসলে আমি ফ্রিল্যান্সিং ওয়ার্ক প্লেসে আপওয়ার্কে আমার যাত্রা শুরু। আসলে আমার ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াই ছিল না। আমার জাস্ট আমি কম্পিউটার ছিল আমার, আমি কম্পিউটার জানতাম, আর আমার ইংলিশে স্পিকিং স্কিল ছিল। তো আমি একটা প্রোফাইল করেছিলাম। আসলে ওই সময়টায়, যে সময়টা আমি ফ্রিল্যান্সিং এর কাজ পাই, ওই সময়টা আমি একটু কষ্টে ছিলাম। আসলে মানুষের জীবনে সৃষ্টিকর্তা বা আল্লাহ ছাড়া আর কেউ নাই। হুম। তো আমি আল্লাহর কাছে দোয়া করতাম, চাইতাম যে আল্লাহ আমাকে একটা ভালো পথ দেখাও। তো আল্লাহ তাআলা আমার কথা শুনছে। হুম। মানে আমি একটা জব আপওয়ার্কে পেয়ে যাই আল্লাহর রহমতে। হুম। তো ওই যে আমার স্টার্টটা, আমার যাত্রাটা শুরু হয় 2018-তে, এবং 2019-এ আমার একটা ক্লায়েন্ট, যেটা এই যে দেখেন আমি নেক্সট লেভেল ওয়্যার হাউস, এই ক্লায়েন্টের একটা জব পাই। এই ক্লায়েন্টের মাধ্যমে আসলে ওনার হাত ধরে আমার অ্যামাজনের যাত্রা শুরু, ওনার কাছ থেকে আমার অ্যামাজন শিখা। আমার ওই জবটা প্রথমে আমি যখন অ্যাপ্লাই করি, আমার ওই জবটা মানে ক্লায়েন্টটা, আমি নতুন হওয়ার কারণে আমাকে ইন্টারভিউ দেওয়ার পরেও আমাকে নেয় নাই। তো আমি ক্লায়েন্টকে বলি যে তুমি যদি আমাকে এই চাকরিটা করার সুযোগ দাও, ইফ ইউ গিভ মি আ চান্স টু ডু ইওর ওয়ার্ক এন্ড লার্ন অ্যামাজন, I will be with you for a lifetime. তো এইভাবে আমি ক্লায়েন্টকে বলার পরে সে আমাকে অফার করে যে if you want to learn Amazon, you have to give your time for learning it. I will not pay anything for your learning. সে আমাকে বলে যে তুমি যদি অ্যামাজন শিখতে চাও, তাহলে তোমাকে অ্যামাজন শেখার জন্য সময় দিতে হবে উইদাউট পেমেন্ট। তো সে আমাকে একটা কোর্স করায় অ্যামাজনের ফ্রি, সেই পে করে সেই কোর্সটা করার জন্য। আমি সেই কোর্সটা আমার প্রায় 1.5-2 মাস সময় লাগে শেষ করতে। তো শেষ করার পরে সে আমাকে একটা অ্যামাজন স্টোর দিয়ে শুরু করায়। তার ওই সময় 6টা অ্যামাজন স্টোর ছিল। তো ওইখান থেকে আমার শুরু, ওখান থেকেই শিখা, এবং এখন পর্যন্ত ওনার কাজই আমি করতেছি। ঠিক আছে? সে আমার একটা লং টার্মের ক্লায়েন্ট। তো এই হচ্ছে আসলে আমার স্টোরি। এবং আমি চলে যাই আমার লাস্ট একটা কথা একটু খেয়াল করবেন। কনফিডেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক ইজ দ্য বেস্ট মেডিসিন টু কিল দ্য ডিজিজ কল ফেইলার। ডক্টর এপিজে আবুল কালামের এই উক্তিটা দেখেন, কেন এটা আমি এই উক্তিটা দিছি, যে আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি, আমি তো বললাম আমার জাস্ট বেসিক ইংলিশ স্কিল আর আমার কিছু কম্পিউটার বেসিক স্কিল ছাড়া আমার কিছুই জানা ছিল না। আমি জাস্ট ব্রাউজিং পারতাম, ফেসবুক দেখতে পারতাম, ইউটিউব দেখতে পারতাম, এটাই ছিল আমার স্কিল। আর মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এ লেখালেখি করতে পারতাম। তো এই বেসিক স্কিল নিয়ে আমি যখন এই ম্যাসিভ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ শুরু করি, আমার প্রথম দিকের সময়গুলো তো আমার মনে হইতো, আমি আমার ওয়াইফকে শেয়ার করতাম, হয়তো আমি পারবো না, হ্যাঁ, হয়তো আমাকে মানে বের করে দিবে, এরকম আমার আমার সবসময় মনে হতো এটা। কিন্তু আমি কনফিডেন্স সহকারে এবং আমার হার্ড ওয়ার্ক দিয়ে আমি ওয়ান বাই ওয়ান আমি এই জিনিসগুলো নিজের আয়ত্তে আনছি। আমি এখনো প্রচুর পরিমাণে শিখি। হ্যাঁ, মোট কথা আমার এমবিএ, বিবিএ, এমবিএ করা পর্যন্ত যে পরিমাণ লার্নিং আমি না নিছি, যে পরিমাণ শিক্ষা আমি না নিছি, আমার এই 6 বছরের ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারে তার চেয়ে বহু, সরি 6 বছর না, 7 বছরের ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ারে তার চেয়ে বহু গুণে বেশি আমি শিখে ফেলছি। তো কাজেই তো এই কারণেই আমি বলি যে আসলে আপনি যদি কনফিডেন্ট থাকে, আপনার মধ্যে কনফিডেন্স থাকে এবং আপনার মধ্যে যদি হার্ড ওয়ার্কিং মাইন্ডসেট থাকে, তো আপনি আসলে ফেইলিওর হওয়ার ইনশাআল্লাহ কোনো চান্স নাই। তারপরে আমি আমার লাস্ট শীটে চলে যাই, একটু খেয়াল করবেন। তো আমাদের এখানে এই কোর্সের মধ্যে আমি একটা অফার করি, সেটা হচ্ছে 100% মানি ব্যাক গ্যারান্টি। আপনি যদি প্রথম 2 সপ্তাহে আপনার কোর্সটা যদি লুক্রেটিভ মনে না হয়, ভালো মনে না হয়, আমি আপনাদেরকে 100% আপনাদের মানি ব্যাক করে দেব। তারপর দেখেন, স্টার্ট ইউর বিজনেস উইদিন আওয়ার মেন্টরশিপ প্রোগ্রাম। মানে এখানে এটাই বোঝাচ্ছি যে আপনি আমার মেন্টরশিপে থেকে, মানে আমার
মানে সাপোর্টের মধ্যে থেকে আপনি আপনার স্টোর রান করবেন, আপনি রান করবেন, আমি আপনাকে পথ দেখাই দিব, ঠিক আছে? বাট এর জন্য শর্ত হচ্ছে আপনাকে পুরোপুরি কাজটা শিখতে হবে ভালো করে। হ্যাঁ, কারণ এখানে মেন্টরশিপের ব্যাপারটা এই কারণেই বলছি, আপনি আমাকে হয়তোবা জিজ্ঞেস করতে পারেন, আপনি আমার কাছে সপ্তাহে 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা আপনি আমার কাছে সময় নিতে পারেন কোর্স শেষ হওয়ার পরেও, লাইফ টাইম, ঠিক আছে? বাট আপনি যদি আমার সাথে 3-4 ঘন্টা আমার সময় নষ্ট করেন তাহলে তো ওইটা ওয়াইজ হবে না। আমি বলতেছি আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি মেন্টর হিসাবে লাইফ টাইম ইনশাল্লাহ আমি পাশে থাকবো। স্টার ফ্রিল্যান্সিং উইদিন অন মেন্টরশিপ প্রোগ্রাম। তো আপনি শুধু ব্যবসায়ী না, ফ্রিল্যান্সিংও শুরু করতে পারবেন আমাদের মেন্টরশিপের থেকে। তো এই ক্ষেত্রে আরেকটা অফার আপনাদের জন্য আছে আমাদের এখানে, দেখেন, এক্সেস টু আর ইন্টারনাল সেলার কমিউনিটি। তো আমরা একটা কমিউনিটি অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের, যে কমিউনিটিতে আমরা বেশ কিছু স্টুডেন্ট, আমার যে আগের ব্যাচের স্টুডেন্ট এবং আমাদের কিছু সেলারদের নিয়ে আমরা কমিউনিটিটা করছি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে এরকম অফার আসে যে ভাই আমি ইনভেস্ট করব, আপনারা আমার স্টোরটা রান করেন। তো সেক্ষেত্রে এই কমিউনিটির মাধ্যমেই আপনারা এখান থেকেও আপনারা জব অপরচুনিটি পেয়ে যাবেন। লাইফ টাইম এক্সেস, দেখেন, লাইফ টাইম লাইফ সাপোর্ট, আমি বললাম যে এটা লাইফ টাইম একটা লাইফ সাপোর্ট। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে যতদিন হায়াত দিচ্ছে আপনাদের সাপোর্টে থাকার চেষ্টা করবো আমি। এক্সেস টু আওয়ার ব্র্যান্ড এন্ড ডিস্ট্রিবিউটর শিট, এটা আপনার হোলসেলের জন্য আমাদের ব্র্যান্ড এবং ডিস্ট্রিবিউটরের যে শিট আছে সেই শিটটা আপনারা অ্যাক্সেস পাবেন। প্রিমিয়াম গাইডলাইন্স ফর বিজনেস ডকুমেন্টেশন, আমাদের বিজনেস ডকুমেন্টেশন করার জন্য যে ধরনের গাইডলাইন দরকার হয় সেই গাইডলাইন গুলো ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। প্রিমিয়াম গাইডলাইন্স ফর ট্যাক্স রিটার্ন সাবমিশন, আপনাদের যে এটা একটু বলে রাখি যে ট্যাক্সটা কিন্তু আমাদেরকে অ্যাজ এ ফরেন এন্টিটি হিসেবে আমাদের কোনো ট্যাক্স পে করতে হয় না, বাট ট্যাক্স রিটার্নটা আমাদেরকে সাবমিট করতে হয় যে আপনি যে কি কি সেল করছেন, কি পরিমাণ সেল করছেন, কত টাকা সেল করছেন, সেই জিনিসগুলো আমাদের কিন্তু ইউএস গভর্নমেন্টের আন্ডারে তাদের ট্যাক্স যে অথরাইজেশন আছে, অথরিটি আছে, ট্যাক্স অথরিটির কাছে সাবমিট করতে হয়। তো সেই গাইডলাইনটা ইনশাল্লাহ আমি দিব। ক্লাস রেকর্ডিং এন্ড ক্লাস নোটস আফটার এভরি ক্লাস, তো প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আপনারা পরের দিন পেয়ে যাবেন এবং সাথে ক্লাসের যে নোটগুলো আছে সেই নোটগুলো পাবেন। এবং এর সাথে আর একটা অফার আছে, আমার একটা ইবুক লঞ্চ হচ্ছে প্রাইভেট লেভেলের উপরে, সেই ইবুকটা এই কোর্সের সাথে আপনারা ফ্রি পেয়ে যাবেন। তো দেখেন, এই কোর্সের প্রাইস হচ্ছে 12,000 টাকা রেগুলার প্রাইস, কিন্তু এটা ডিসকাউন্ট দিছি 7,500 টাকা। 12,000 টাকা রেগুলার প্রাইস এই কারণেই আপনারা অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল কোর্স অথবা অ্যামাজন এফবিএ হোলসেল কোর্স আপনারা যদি একটু মার্কেট রিসার্চ করেন, একটা কোর্সের দামই আপনারা দেখবেন 10,000 টাকার উপরে আছে, মিনিমাম 10,000 টাকা যে কোনো একটা কোর্স। আর এখানে আমি কম্বো কোর্স, দুইটা কোর্স একসাথে লাইভ 7,500 টাকা একটা অফারে আমি আপনাদের জন্য দিচ্ছি। তো আসলে আমাদের সিট লিমিটেড, আমরা একটা লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে শুরু করি আসলে। তো আপনারা যারা করতে আগ্রহী, ইনশাল্লাহ আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের পেইড কোর্সে চলে যাব। তো ইনশাল্লাহ আপনারা জয়েন করলে আপনারা পেইড কোর্সে থাকতে পারবেন। তো লাস্ট অফ অল আমি একটা জিনিস দিয়ে ক্লাসটা শেষ করি, এটা আমি আসলে ভালো ফিল করি না। এইটা আমাদের একটা অ্যামাজন স্টোর, যে স্টোরটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত আমরা $39,000 এই স্টোরে সেল করছি। হ্যাঁ, তো এটা যদি আমি এখানে দেখাই, তো এই হচ্ছে স্টোরটা। তো আপনারা যদি দেখেন আমার এই অ্যাকাউন্ট থেকে আমি কতগুলো স্টোর রান করতেছি অলরেডি। হ্যাঁ, তো এই একটা অ্যাকাউন্ট থেকে এতগুলো স্টোর, এটা চাইল্ড অ্যাকাউন্ট, স্টোর রান করতেছি। আরেকটা স্টোর দেখেন, এই স্টোরে 1 বছরে $1,24,000 সেল হয়েছে। তো এই ধরনের, আমি এগুলা আসলে ইনকাম স্টেটমেন্ট দেখায় আপনাদেরকে আসলে এই ধরনের আমার এটা পছন্দ না, যদিও তারপরও দেখানো লাগে, আমি দেখালাম। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে, কিউএনএ সেশন। তো আপনাদের যার যে প্রশ্ন আছে ওয়ান বাই ওয়ান আমি কল করার পরে আপনারা বলবেন। আপনারা প্রথমে আপনারা হ্যান্ড সাইন দিবেন, রাইজ হ্যান্ডস, এই সাইন দিবেন। সাইন দেওয়ার পরে আমি আপনাদেরকে একজন একজন করে সুযোগ দিব। একটু চেষ্টা করবেন, অনেকেই প্রশ্ন করবেন, একটু চেষ্টা করবেন যেন শর্ট ভাবে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। প্রথমেই আমি সুযোগ দিচ্ছি সৈয়দ মোহাম্মদ আনামুল হক। সৈয়দ মোহাম্মদ, জি ভাই বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওই আপনার ক্লাস তো শুনলাম, এখন আমি আসলে একটা জিনিস জানা দরকার ছিল আমার।
যে এইখানে আমার মিনিমাম বাজেট কত লাগবে? আমি আপনার কোর্সটা শিখলাম, হ্যাঁ? শিখার পর আমার তো একটা বাজেট নিয়ে নামতে হবে, জি হ্যাঁ? যে মিনিমাম বাজেট হইলে আমি এই আপনার এই বিজনেস রান করতে পারবো, হ্যাঁ? জি তো এইটার আমার একটা ধারণা লাগবে। জি আর মার্কেটিং এর ক্ষেত্রেও কিরকম কস্টিং লাগবে? মিনিমাম যে জি মিনিমাম কস্ট যে এই টাকাটা হইলে যে আমি মানে আপনার এই কোর্স শিখার পরে আমি এটা রান করতে পারবো আরকি। স্যার আমার কোশ্চেন হলো এটাই। জি এখন আমি আপনাকে একটু বলি, আমাদের বাংলাদেশে একটা কথা আছে যেটাকে বলা হয় যত গুড় তত মিঠা। কথা কি বুঝতে পারছেন? এটা একটা প্রবাদের মতো। তো মানে মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে হবে এইটা যেমন আপনি প্রাইভেট লেভেলই বলেন বা হোলসেলই বলেন, হুম, আপনি যত ইনভেস্ট করবেন আপনি রিটার্নটাও তত পাবেন। আপনি ধরেন 1 লক্ষ টাকা দিয়েও আপনি শুরু করতে পারবেন, ঠিক আছে? বাট আপনি 1 লক্ষ টাকা দিয়ে আপনি হয়তো 10,000 টাকা ম্যাক্সিমাম আর্ন করতে পারবেন মাসে, ঠিক আছে? বাট আপনি যদি মানে ওই যে গুড়ের সংখ্যাটা আপনি বাড়ায় দেন, তো সেক্ষেত্রে আপনার আর্নিংটাও আস্তে আস্তে বাড়বে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশন আছে, যেটাকে বলা হয় এমওকিউ। আপনি যদি হোলসেল করেন, এই অ্যান্সারটা আমি আসলে সবার জন্য, যাদের মনে এই প্রশ্নটা আছে, মানে কত খরচ হবে, আমি জানি অনেকের মনে এই প্রশ্নটা আছে, আমি সবার জন্যই বলতেছি। যদি আপনারা হোলসেল করেন সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বিজনেস ডকুমেন্টেশন। তো স্টেট ভেদে আপনার বিজনেস ডকুমেন্টেশন করতে আপনি ধরেন 70,000 থেকে 1 লক্ষ টাকার মধ্যে আপনার ডকুমেন্টেশন হয়ে যাবে, মানে লাইসেন্সের যে ব্যাপারটা। এরপরে আপনার ইনভেস্টমেন্টের ব্যাপারটা হোলসেলের ক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন, 2 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন, 3 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন, 4 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউর এবিলিটি। হুম, তো আমি বলবো যে ফার্স্ট অফ অল আপনারা কম দিয়ে শুরু করেন। যদি মনে করেন যে ভাই আমি বিজনেস লাইসেন্স এখন করব না, আমি নিজে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিয়ে চেষ্টা করব বিজনেস করার, করতে পারেন, ইউ আর ওয়েলকাম টু ডু। আরেকটা বিজনেস মডেল যেটার কথা বলছি প্রাইভেট লেভেল। প্রাইভেট লেভেল সেম, হ্যাঁ। আপনারা যদি যেটা বললাম খুব দূরে দেখেন, লং টার্ম চিন্তা করেন, অবশ্যই বিজনেস লাইসেন্স করবেন। লাইসেন্সের দাম একই খরচ পড়বে, বাট প্রাইভেট লেভেলের ক্ষেত্রে জিনিসটা একই রকম। আপনি কি পরিমাণ প্রোডাক্ট আপনি আপনার অ্যামাজন স্টোরে আপনি দিবেন, হুম। তো আর অ্যাডভার্টাইজমেন্টের কথা যে বললেন, অ্যাডভার্টাইজমেন্টের কথাটা হচ্ছে যে অ্যাডের খরচটা অনেকগুলো বিষয়ের উপরে আসলে ডিপেন্ড করে, হুম। আপনার প্রোডাক্টের ডিজাইন, আপনার প্রোডাক্টের কিওয়ার্ড যদি ভালো হয়, আপনি খুব কম অ্যাড খরচ করে আপনি সেল জেনারেট করতে পারবেন, যেটাকে বলা হয়, এগুলো অনেকগুলো টার্মস আছে। আমি একটা টার্ম যেটাকে খুবই গুরুত্বপূর্ণ টার্ম হিসেবে ধরা হয় অ্যামাজন অ্যাডস এ, যেটাকে বলা হয় অ্যাকস, অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেলস। তো অ্যাকসটা আপনার যত কম থাকবে, এটা আমরা স্ট্যান্ডার্ড ধরি, 25% হচ্ছে স্ট্যান্ডার্ড। কথা কি বুঝতে পারছেন? মানে আপনার 100 টাকা সেলে 25 টাকা অ্যাডে খরচ হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এর কম হলে ভালো, এর বেশি হলে খারাপ, ঠিক আছে? তো 100 টাকায় যদি আপনি 25 টাকা অ্যাডে খরচ করেন, তো নর্মালি প্রাইভেট লেভেল প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় যে আপনার একটা প্রোডাক্টের 10 থেকে 15 টাকা, 100 টাকার একটা প্রোডাক্টের 10-15 টাকা আপনার মনে করেন আপনার মানে মেকিং কস্ট, আর শিপিং টিপিং দিয়ে ধরেন 25 টাকা আপনার সব মিলিয়ে খরচ প্রোডাক্টের তৈরি করার পিছনে। তাহলে কত গেল? 50 টাকা। অ্যামাজনের খরচ ধরেন আরো আছে 15 থেকে 20 টাকা অ্যামাজনের সেলিং খরচ, তাহলে কত গেল? 70 টাকা। আপনার লাভ থাকলো কত? 30 টাকা। এই হচ্ছে প্রাইভেট লেভেলের খরচের হিসাব। ইনভেস্টমেন্টের ব্যাপারটা সেমই, আপনি খুব কম ইনভেস্ট করে শুরু করতে পারবেন, আবার অনেক বেশি ইনভেস্ট করেও আপনি শুরু করতে পারবেন, ঠিক আছে? তবে হ্যাঁ, প্রাইভেট লেভেলের অ্যাড খরচটা ডিপেন্ড করবে আপনার কিওয়ার্ড রিসার্চ, আপনার প্রোডাক্টের ডিজাইন এবং ওভারঅল লিস্টিং এর উপরে, ঠিক আছে? এখন আসেন এরপরের প্রশ্ন, এরপরের, এখন নতুন একজন আসছে, আমি আপনাকে একটু পরে সুযোগ দিচ্ছি। গুড বুক নামের একজন আছেন, গুড বুক A to Z গ্যালারি, একটু কাইন্ডলি আপনার প্রশ্নটা করেন। গুড বুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? জি জি আলহামদুলিল্লাহ, আপনার শুরু থেকেই কোর্স করছি, খুব ভালো লাগছে। বিশেষ করে আপনার লাইফস্টাইলটা খুব ভালো লেগেছে আমার কাছে, আর ইন্ট্রোডাকশন গুলো খুব ভালো লেগেছে। তো জি আমি এই যে অ্যামাজন সেলিং কোর্স নিয়ে বিগত 1 মাস যাবত আমরা দুইজন, আপনার কোর্সটা আমরা দুইজন করছি একসাথে। তো জি জি রিসার্চ করে আসছি যে একটা ভালো কোর্স খুঁজতেছিলাম আসলে এরকম। জি তো কম প্রাইসের ভিতরে অলরেডি একটা কোর্স আমরা করছি জি মার্কেটিং এর। জি জি তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, কিন্তু যেটা একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে যে একটু আগে যে ভাই যেটা প্রশ্ন করলো যে ওই যে
কি যেন হ্যাঁ, কত টাকা লাগবে। তো এখানে জি হচ্ছে যে উনি কাগজপত্রে ধরেন 60-70 হাজার টাকা আপনি বললেন বা 1 লক্ষ টাকা। জি প্রোডাক্ট যে সোর্সিং করবে, যেখানে সোর্সিং যেমন যতটুকু গুড দিবে ততটাই হবে, একটা কথা বললেন না? জি জি জি। যদি প্রোডাক্ট সোর্সিংটা যদি আমাদের নিজেদের হয় তাহলে কত খরচ পড়বে? এভরিথিং বাংলাদেশ থেকে সব কাগজপত্র দিয়ে করা যাবে, আর হচ্ছে প্রোডাক্ট সোর্সিং যদি আমরা নিজেরাই করি, মানে নিজেদের আপনি কোম্পানি। বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটা তৈরি করতে চাচ্ছেন? জি, আমার আমার গার্মেন্টস আছে, আমরা অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করি। জি জি জি। সেক্ষেত্রে তো ধরেন আপনার এখানে আপনার ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে যে আপনাকে প্রোডাক্ট সোর্সিং এর আগে আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে যে আপনার যে গার্মেন্টস আইটেমটা আপনি সেল করতে যাচ্ছেন সেই হ্যাঁ, আইটেমটার সেল কেমন আছে, ডিমান্ড কেমন আছে। আপনি ধরেন খুব ভালো আইটেম আপনি তৈরি করতে পারলেন, দেখলেন কিন্তু আনফরচুনেটলি দেখলেন যে ওই আইটেমের আসলে মার্কেটে অ্যামাজন যে মার্কেট প্লেসে আপনি সেল করতে চান সেখানে ডিমান্ড নাই। তো সেটা তো আপনার জন্য একটা প্রফিটেবল মডেল হবে না। হ্যাঁ, তো আর আর হচ্ছে যে আপনার শিপিং এর যদি খরচের কথা বলেন তাহলে হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনি পার প্রোডাক্ট হিসাবে আমরা নরমালি যখন আমরা চায়নার থেকে সোর্স করি আমরা পার প্রোডাক্টে ধরেন $1 ম্যাক্সিমাম পার প্রোডাক্টে আমাদের শিপিং এ খরচ হয়, ঠিক আছে। আর অ্যামাজনে আমরা যে প্রোডাক্ট গুলো সেল করি নরমালি সেই প্রোডাক্ট গুলো আমাদের টার্গেট থাকে যে মিনিমাম প্রাইস যেন $20 হয় মিনিমাম। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কি তো আমি বাংলাদেশ থেকে যদি আমার প্রোডাক্ট গুলো ওয়্যার হাউসে দিতে চাই, অ্যামাজন ওয়্যার হাউসে দিতে জি চাই, তো আমার কত টাকা খরচ যাবে? কাগজপত্র করতে কত যাবে? আর হচ্ছে ধরেন ওয়্যার হাউসে পাঠাতে কত টাকা যাবে? এখানে বাংলাদেশ থেকে আপনি যখন পাঠাতে চাবেন তখন আপনাকে ফার্স্ট অফ অল আপনি যখন মানে কম কোয়ান্টিটি পাঠাবেন তখন আপনার খুব যে খরচ হবে তা না, বাট আপনি যখন বেশি কোয়ান্টিটি পাঠাতে যাবেন তখন আপনার এলসি করতে হবে, তখন আপনার লাইসেন্সিং এ আলাদা একটা খরচ হবে বাংলাদেশ থেকে আপনি করতে গেলে, বাট চায়না এটা দরকার হয় না। কথা কি বুঝতে পারছেন? আপনি জি, যদি কম আলহামদুলিল্লাহ। কম পাঠান, ধরেন আপনি 100 পিস পাঠান, আপনার এলসি টেলসি করার দরকার হবে না, আপনি বিভিন্ন শিপিং কোম্পানির সাহায্য নিয়ে আপনি এটা করতে পারবেন। আপনি বাই সিতে মানে সমুদ্র পথে আপনি আপনার প্রোডাক্টটা আপনি মানে শিপ করতে পারবেন, ঠিক আছে। জি, আর এলসি সুবিধাটা কি আপনাদের কোম্পানি থেকে আমরা নিতে পারবো? এলসি আমরা আপনাকে সেই সাপোর্টটা দিতে পারবো, আমরা আপনাকে সেই যেমন বাংলাদেশ ধরেন, হ্যাঁ, প্রোডাক্ট জি, আমাদের আমরা আপনাদের কোম্পানি থেকে এলসি করে আমরা প্রোডাক্টটা করলাম। না 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 আমাদের কোম্পানি না, আমরা আমরা আমাদের শিপিং সাথে আমাদের মানে রিলেশন আছে, আমরা আপনাকে শিপিং কোম্পানির সাথে আমরা আপনাদের অ্যাড করাই দিতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্যের এলসি দিয়েও কাজ করা যায়, আপনারা ওইভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে, নিজেদের এলসি না করে। কোর্সের ভিতরে তো এগুলো আলহামদুলিল্লাহ টু চিট গাইডলাইন থাকবে ইনশাআল্লাহ, না? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবে, জি। আচ্ছা, আর এমনিতে আমরা যে আপনি যেটা বললেন যে প্রোডাক্ট রিসার্চ অনেক বড় একটা ব্যাপার, তো স্যার যেটা বলছিলাম আর কি, আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা নিজেরাই ডিজাইন করি, নিজেরাই, মানে ধরতে পারেন অনেকটা ক্যালিগ্রাফি, যেমন জি আরাবিয়ান কান্ট্রি গুলোতে আমাদের প্রোডাক্ট গুলো চলবে। তো জি নিজেরাই জি এগুলো ডিজাইন করি, আর নিজেদের এক্সট্রা ডিজাইন, যার মানে এগুলো বলতে পারেন যে দুর্লভ আমাদের প্রোডাক্ট গুলো আর কি। জি 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 এই জন্য রিচার্জে কোনো পড়ে না। তো এখানে কি আমি আশা করতে পারি যে অ্যামাজন যখন আমি একটা সেল নিব, অ্যামাজনে দুই ধরনের সেল হয় না, যেমন এই যে একটা জি পাইকারি সেল করে একটা খুচরা সেল, তো এখানে জি কোন ধরনের সেলটা নিলে ভালো হবে ফার্স্ট টাইম? না অ্যামাজনে কোনো পাইকারি সেল বলতে কিছু নাই, কথা কি বুঝতে পারছেন। অ্যামাজন হোলসেল যে বিষয়টা সেইটা এই হ্যাঁ, কারণেই বলা হচ্ছে যে মানে আপনি হোলসেলে প্রোডাক্ট কিনবেন বাট বিক্রি করবেন সেই রিটেইলে, কথা কি বুঝতে পারছেন। তো হ্যাঁ, আপনাকে এমনি রিটেইল ব্যবসায়ী করতে হবে, ঠিক আছে। তো হোলসেল আমি বিক্রি করতে পারবো না অ্যামাজনে? হ্যাঁ হ্যাঁ বিক্রি করতে পারবেন না কেন, মানে বিষয়টা কি আমি আপনাকে হ্যাঁ, বলি, যদি কোনো কাস্টমার আপনার বাল্ক কোয়ান্টিটি বা বেশি কোয়ান্টিটি অর্ডার দিতে চায় কোনো সমস্যা নাই, তো অর্ডার করতে পারবে, কোনো সমস্যা নাই, আপনি দুইভাবেই ব্যবসা করতে পারবেন। তো স্যার তাইলে আলহামদুলিল্লাহ আমি ভালো লেগেছে, কিন্তু আমি কোর্স তো একটা আপাতত করতেছি, বাকি আপনাদের সাথে তো কোর্স মনে হয় হবে না। তো আগামী কোর্স কখন হবে বা কি আসে বিষয়, যে আপনার একটা আমাদের বিশেষ সবচেয়ে ভালো লেগেছে যে আপনি লাইফ টাইম সাপোর্টের কথা বলেছেন, এই বিষয়টা খুব ভালো লেগেছে আমার কাছে। আমাদের প্রতি 2.5 মাস পর পর হচ্ছে আমাদের নতুন কোর্স আর কি শুরু হয়। আগামী কোর্স হয়তোবা মার্চের শেষের দিকে ইনশাল্লাহ আপনারা পাবেন, ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ স্যার, আমি ইনশাল্লাহ পরবর্তী আবার যোগাযোগ করবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আশিকুর রহমান, মোহাম্মদ আশিকুর জি রহমান ভাই জি বলেন। আসসালামু আলাইকুম।
আচ্ছা ভাইয়া, মানে আমার কোশ্চেনটা হচ্ছিল হোলসেল আর প্রাইভেট লেভেল নিয়ে, অ্যামাজন এফবি নিয়ে। আহ, আমি দেখতেছি ভাইয়া হোলসেলে একটা ডকুমেন্টেশনের আপনি ইনফরমেশন দিয়েছিলেন, প্রাইভেট লেভেলেও ডকুমেন্টেশন ইনফরমেশন দিয়েছিলেন, হ্যাঁ। জি তো জি এইখানে যে ডকুমেন্টেশনের ব্যাপারটা, যেমন ধরেন ওখানে লিখছেন কোম্পানি লাগবে, আর জি। প্রাইভেট লেভেলে আপনি ডকুমেন্টেশনের ওখানে মনে হয় কোম্পানি উল্লেখ করেননি আসলে। না এই না না, জিনিসটা দুইটা আমি, একই, দুইটা একই, দুইটা একই, একই দুইটা একই একই। একই একই ডকুমেন্টেশন, ও একই। আচ্ছা, মানে ইনফ্যাক্ট মানে আপনি আপনি আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি হোলসেলও করতে পারবেন, প্রাইভেট লেভেলও করতে পারবেন, এতে কোনো আপনার মানে বাধা নাই আর কি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা বিষয়, সাপোজ যদি আমার বিজনেস স্টার্ট করি, আমি একটা ভালো প্রোডাক্টই চুজ করি, বাট মার্কেটটা সেই সময় যদি স্যাচুরেটেড, অথবা মার্কেটে অধিক সেলার মানে সেলার প্রেসার বাড়া যায়, অথবা প্রাইস স্যাচুরেশন মার্কেটে এরকম হয়, আমি দেখছি। আমি আসলে স্টাডি করতেছি কন্টিনিউয়াসলি 3-4 মাস থেকে। হুম। জি তো তো সেই ক্ষেত্রে আমার প্রোডাক্টও, আমি অ্যাজ এ নতুন সেলার যখন আমি প্রোডাক্ট লঞ্চ করে আমি যখন মার্কেটিং করব, যদি সেল না আসে, আমি দেখতেছি আমার বিজনেসটা ডাউন হয়ে যাচ্ছে। সেই আর অ্যামাজনে আমি লক্ষ্য করছি যে প্রতি ঘন্টায় ঘন্টায় আর কি পজিশন বিল্ড আপ হয়, মেক হয়, পজিশন চেঞ্জের উপর থাকে। তো এই ক্ষেত্রে আমি যদি একটা প্রোডাক্ট প্রাইভেট লেভেলের জন্য চুজ করি, পিক আপ করি, তো তো পিক আপ করার পর যদি আমি ওয়্যার হাউসে পাঠাই, তো সেক্ষেত্রে লং টার্ম পজিশন মানে টাইম লাগে, একটা টাইম, অনেক সময় লাগে। যেমন এটা 25 থেকে 30 দিন, 45 দিনও মানে আমার কন্টিনিউ করতে লাগবে যদি আমি আজকে থেকে কাজ শুরু করি, মেবি। জি আমি শিওর না, মেবি। বাট জি এইখানে সেই অবস্থায় যদি মার্কেটটা আমার স্যাচুরেটেড, বা মার্কেটটা আমি যে পজিশন দেখছি, রিসার্চ করে, সেই পজিশনটা 45 দিন, 30 দিন বা 25 দিন পর না থাকে, সেক্ষেত্রে আমার তো বিজনেসটা আমি গ্রো করতে আমার সময় লাগবে, হ্যাঁ। তো জি সেই ক্ষেত্রে আমার প্রোডাক্টটা যদি ডাউন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, বা সেই সময় মানে সেই সময় থেকে আমার মুভমেন্টটা কেমন হবে? জি। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করছেন। তো আসলে বিষয়টা হচ্ছে আপনি এটা আপনার একটা কনসার্নিং বিষয়। তো আপনার প্রত্যেকটা প্রোডাক্টের একটা জিনিস মনে রাখবেন, এটা শুধু অ্যামাজন সেলিং এর জন্য না, লাইফ টাইমেও, রিয়েল লাইফেও প্রত্যেকটা প্রোডাক্টের একটা প্রোডাক্ট লাইফ সাইকেল বলে একটা টার্ম আছে বিজনেসে। হুম। তো প্রোডাক্ট জি। লাইফ সাইকেলটা হচ্ছে যে একটা প্রোডাক্ট যখন মার্কেটে ইন্ট্রোডিউস হয়, সেই প্রোডাক্টটা একটা গ্রোথ স্টেজে আসে। হুম। মানে প্রোডাক্টের কার্ভটা উপরের দিকে আসে। আমি আপনাদেরকে একটু দেখাই। তো ধরেন এই জায়গাটা। হুম। তো আমরা প্রাইভেট লেভেলের ক্ষেত্রে এই যে লঞ্চ করলেন প্রোডাক্টটা, হুম, তো এই লঞ্চ জি। জি। করার পরে একটু খেয়াল করবেন। তো এখানে এসে আপনার যেটা হবে প্রোডাক্ট মার্কেট ফিট, এটা গ্রোথ স্টেজ, ঠিক আছে? তো হুম। এখন এই প্রোডাক্টটা লঞ্চ হওয়ার পরে আমাদের প্রাইভেট লেভেলের টার্গেট থাকতে হবে যে এই যে প্রোডাক্ট মার্কেট ফিট যে জায়গাটা আছে, এই জায়গার থেকে আমাদেরকে এই প্রোডাক্টটা ক্যাচ করতে হবে। হুম। কারণ একটা প্রোডাক্ট যখন মার্কেটে ইন্ট্রোডিউস হয়, ইনিশিয়াল ডিমান্ডটা যখন মার্কেটে আসে, এই যে দেখেন ইন্ট্রোডাকশন পিরিয়ড, তো ইনিশিয়াল ডিমান্ডটা যখন আসে, আপনি যদি এইখানে আপনার প্রোডাক্টটা আপনি চুজ করে ফেলেন, এইখান থেকে এই প্রোডাক্টটাকে মানে এই সাইকেলটা কি এদিকে, এটা কিন্তু ডিমান্ড সাইকেল, ঠিক আছে, এই যে ভ্যালু, ঠিক আছে। তো এই হুম। ডিমান্ডটা কি এরকম নিচের দিকে চলে যাবে, নাকি এই ডিমান্ডটা রাইজ করবে, সেটা কিন্তু আমরা জানি না। তো আমাদেরকে না। প্রোডাক্ট মার্কেট ফিটটা বিবেচনা করতে হবে যে যে প্রোডাক্টটা আমরা প্রাইভেট লেভেলের জন্য চুজ করতেছি, সেই প্রোডাক্টটা কি আসলে গ্রো করবে কিনা। তো এই হুম। আমরা যদি ইন্ট্রোডাকশন পিরিয়ডটা বাদ যাওয়ার পরে আমরা যদি গ্রোয়িং পিরিয়ডে একটা প্রোডাক্ট সিলেক্ট করি, সেটা আমাদের ক্লাসে, প্রোডাক্ট রিসার্চের ক্লাসে ভালোভাবে বোঝানো হবে। তো সেক্ষেত্রে যেটা হবে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু গ্রো করবে। হুম, ডিমান্ডটা গ্রো করবে। হুম। এবং এখানে ম্যাচুরিটি যে স্টেজটা আছে, দেখেন গ্রোথ স্টেজের পরে ম্যাচুরিটি যে স্টেজটা আছে, এই ম্যাচুরিটি স্টেজটা দেখেন, এখান থেকে ম্যাচুরিটি স্টেজে যাওয়ার পরে একটা জায়গায় যে প্রোডাক্টের ডিমান্ডটা বাড়তে থাকবে, হ্যাঁ, যেটাকে আমরা বলবো এভারগ্রিন প্রোডাক্ট। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্ট হুম। আছে, হুম। হুম। যেমন দেখেন আমাদের দেশে লাক্সের যে সোপটা, এটা কিন্তু একটা এভারগ্রিন আইটেম হয়ে গেছে। এটা কিন্তু সেই আমরা ছোটবেলা থেকে দেখি লাক্স সাবান ব্যবহার করতেছি, এখনো আছে। যেমন পটেটো ক্র্যাকার্স যে আর চিপসটা, কি, আর কি ছোটবেলার থেকে ট্রেন্ডি প্রোডাক্ট অল টাইম। হ্যাঁ, হ্যাঁ, এখনো কিন্তু সেটা ট্রেন্ডটা আছে। এভারগ্রিনে চলে গেছে। তো এই জায়গাটায় আপনার এখানে আপনার লাকের উপরে, কারণ এইখান পর্যন্ত আপনি পৌঁছাইতে পারলে আপনি প্রফিটেবল হয়ে গেলেন। কথা কি বুঝতে পারছেন? তো এখন হুম। হুম। এই হুম। বিজনেসটা কি আপনাকে কোটিপতি বানাবে কিনা, সেটা এখান থেকে আপনার নির্ধারণ হবে এই প্রোডাক্টটা।
আপনি একটা প্রোডাক্ট দিয়ে কোটিপতি হয়ে যেতে পারেন। কথা কি বুঝতে পারছেন? তো আপনার এই প্রোডাক্টটা আপনার যদি মানে লাক ভালো থাকে এবং সেই প্রোডাক্টটা যদি এক্সটেনশন পিরিয়ডটা যদি এটা এভারগ্রিন পর্যায়ে চলে যায় সেই প্রোডাক্টটা, তাহলে আপনার একটা প্রোডাক্টে আপনার গেম চেঞ্জ হয়ে গেল। বাট এখান থেকে যদি এই প্রোডাক্টটা ডিক্লাইন করা শুরু করে লাইফ সাইকেলটা, সেক্ষেত্রে আপনি প্রফিটেবল হবেন, বাট একটা সার্টেন পর্যায়ে গিয়ে সেই প্রোডাক্টের লাইফ সাইকেলটা ডিক্লাইন হবে। আপনার প্রশ্নটা ছিল যে আমি যদি প্রোডাক্টটা সোর্স করার পরে ইন কেস যদি মার্কেটটা ডাউন হয়ে যায়, যেটা বলতেছেন যে মার্কেটটা আমার 40-45 দিনে ডাউন হয়ে গেল, হইতে পারে, অস্বাভাবিক কিছুই না, সেক্ষেত্রে আমার করণীয় কি? তো আমাদের করণীয় হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট প্রোডাক্ট রিসার্চ করা। কথা কি বুঝতে পারছেন? যাতে আমাদের গ্রোথ স্টেজে আমরা থাকতে পারি, আমরা যেন ইন্ট্রোডাকশন স্টেজে প্রোডাক্ট না নেই। এটা আমি বিস্তারিত ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট রিসার্চ ক্লাসে আপনাদেরকে শেয়ার করব। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আচ্ছা আচ্ছা, জি ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। রাজীব হাসান ভাই, রাজীব হাসান ভাই, রাজীব হাসান জি, ভাই। ওয়ালাইকুম আসসালামাইকুম। আসসালাম। জি জি বলেন। স্যার, আমি দুটো কিছু জানতে চাচ্ছি। একটা হচ্ছে যে দুবাই বা সৌদি থেকে যদি আমি অ্যাকাউন্ট করি, তাহলে কি অ্যামাজনের মান্থলি যে একটা পেমেন্ট কাটে, হ্যাঁ, সেটা কি ওইখান থেকে সিস্টেমটা আছে? আমি যেটা আগে শুনলাম 2-3 মাস আগে, যে ওইখান থেকে ওই চার্জটা নেওয়া হয় না, ওই সিস্টেমটা কি আছে? আর একটা হচ্ছে ধরনের যে অ্যাকাউন্ট। আমি যদি প্রোডাক্ট লিস্ট করি, লিস্ট করার পরে যখন আমি সেল হচ্ছে, বাট একটা সময় আমার সেল হচ্ছে না, টোটালি সেল অফ, সেই প্রোডাক্টটা লিস্টটাকে আমি ডিলিট করবো না অ্যামাজন অটোমেটিক ডিলিট করে দিবে? এই দুইটা বিষয় জানতে আচ্ছা চাচ্ছি স্যার। এখন আমি আপনাকে বলি, আপনি যে দেশ থেকেই অ্যাকাউন্ট করেন, যেখানে অ্যাকাউন্ট করেন, অ্যামাজনের দুইটা প্ল্যান আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যান, একটা হচ্ছে প্রফেশনাল প্ল্যান। তো ইন্ডিভিজুয়াল প্ল্যানে হচ্ছে যে অ্যামাজন আপনার প্রত্যেকটা সেল থেকে একটা চার্জ কেটে নেবে, হ্যাঁ। আর প্রফেশনাল জি প্ল্যান হচ্ছে যে $39 মাসে আপনার কাছ থেকে কাটবে অ্যামাজন ইউএস এর ক্ষেত্রে, এবং আপনি এরপরে যত সেল করেন সেক্ষেত্রে অ্যামাজনের একটা রেফারেল খরচ আছে, বাট অ্যাকাউন্টের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না। তো এই হচ্ছে আপনার ফিসের ব্যাপারটা। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে ব্যবসা করেন আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আরেকটা প্রশ্ন ছিল যে অ্যামাজন কি অটোমেটিকলি লিস্টিং ডিলিট করবে নাকি আমার ডিলিট করতে হবে? তো সেক্ষেত্রে জি আপনার বিষয়টা হচ্ছে যে আপনি যদি প্রাইভেট লেভেল করেন বা হোলসেল করেন, সেক্ষেত্রে তো আপনার প্রোডাক্টটা অ্যামাজন ওয়্যার হাউসে আপনার পাঠাতে হবে। তো আপনি তো প্রোডাক্ট থাকা অবস্থায় তো আপনি লিস্টিং ডিলিট করতে পারবেন না। হুম। তো আপনার জি লিস্টিং থাকতে হবে। আর যদি আপনি ওই যে যেটা আমি ড্রপ শিপিং এর কথা বললাম, ওই ধরনের ড্রপ শিপিং লিস্টিং হলে আপনি যে কোনো সময় ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি সালাউদ্দিন, জি সালাউদ্দিন সোহাগ, জি আপনার প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সোহাগ বলছিলাম গাজীপুর থেকে। তো আমি বেসিক্যালি এখানে যারা আছেন তারা বিগিনার লেভেলেই। তো আমি জি অলরেডি সেলিং অন অ্যামাজন ফর দ্য লাস্ট জি 1 ইয়ার। জি আর মোটামুটি 2 বছরের স্টাডি, 1 বছর ধরে সেল করতেছি। তো জি বেসিক্যালি আমি কোনো কোশ্চেনের জন্য না, আমি আপনার এই যে সাপোর্টটা বা আপনার যে প্রেজেন্টেশনটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি। হ্যাঁ, জি তো নেক্সট আপনি আনটিল কোর্স ফিনিশড যদি আপনি এরকম দিয়ে যান, এখানে যারা নতুন আছেন অনেকেই মনে হচ্ছে যে ডেডিকেটেড, যেমন জি গুড বুক একজন ভাই আছেন, ওনার জি ডেডিকেশন লেভেলটা শুনলাম। তো জি আশা করি যে ভালো কিছু হবে জি অ্যাকচুয়ালি। আর জি সবাই তো বেসিক্যালি চায়নার দিকে আমরা যাই, আমি চায়না থেকে কিছু প্রোডাক্ট পাঠাইছিলাম। জি তো এটা রিভিউ আসছে আপনার 3.7, এর মধ্যে আমার আহ 5টা রিভিউ ছিল আমার পেইড আর কি, বেসিক্যালি জি আমার ভাই ব্রাদারই দিছেন। তো এখানে যারা আছেন দেখেন বাংলাদেশ থেকে পাঠানো যায় কিনা। জি এটা আমার একটা যেহেতু আমি একটু পড়াশোনা করছি, হুম, তো আমি এটা সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে হিউজ অপরচুনিটি বাংলাদেশ থেকে। আপনারা আলিবাবায় যান, ইমেজ সার্চ দেন, দেখেন চায়না থেকে বাংলাদেশে অর্ধেক প্রাইসে পাওয়া যায়, এটুকু আমি জি বলতে পারি। তো আপনার জন্য শুভকামনা, আপনার যারা টিমে যারা আছেন, যারা কোর্স করবেন। বেসিক্যালি আমি আপনাকে চিনিও না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং, তো চিনিও না, বাট আপনার যে কোর্স মেটেরিয়াল আমার কাছে ভালো লেগেছে। বেস্ট উইশেস। জি থ্যাংক ইউ ভাই। আচ্ছা, মাসুদ পারভেজ ভাই, মাসুদ পারভেজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন।
আমি বেসিক্যালি গত 2-3 বছর ধরে মোটামুটি অ্যামাজন নিয়ে আর কি স্টাডি করছিলাম। তার মধ্যে আমরা 2-3 বন্ধু মিলে প্রথমে চিন্তা করলাম যে বিজনেসটা যখন শুরু করব তাহলে একটু শিখি। হুম জি তো আমরা একজন সেলারের আন্ডারে কাজ শুরু করি। তো সে জি শুরু করছিল হচ্ছে ড্রপ শিপিং। ঠিক জি আছে, তো আমরা প্রথমত তার আন্ডারে কাজ করতাম, দুটো তিনটে স্টোর আর কি আমরা করতাম, ম্যানেজ করতাম। তো জি ড্রপ শিপিং তো জি আসলে মানে দেখলাম যে তাতে যে পরিমাণ সেল সেই অনুযায়ী মানে প্রোডাক্ট সোর্সিং করা যায় না। কারণ জি আমরা সাধারণত মনে করেন যে ওই আহ, কি বলে আরেকটা স্টোর যেটা ওয়ালমার্ট, ওয়ালমার্ট জি থেকে আমরা করতাম। তো দেখা জি যায় যে আমাদের হিউজ অর্ডার, কিন্তু সেই তুলনায় ওয়ালমার্টের স্টক শেষ হয়ে যায়। হ্যাঁ, জি তো এটা চরম একটা রিস্কি মডেল ছিল। কিন্তু জি জি মানে বিজনেসটা যে আসলে কি, অ্যামাজন যে আসলে কি জিনিস, মানে কেউ যদি অ্যামাজনে সেল না করে সে বুঝবে না যে ওটা জি একটা সমুদ্রের মতো। মানে জি আমরা জি 3টে স্টোরে হিমশিম খেতাম অর্ডার করে। পার জি ডে আপনার এক একটা স্টোরে 150, 200, 300, 400 করে অর্ডার চলে আসে। মানে সেটা ম্যানেজ করা শোটা। জি ঠিক জি আছে, তো এই যে আপনি বলছিলেন যে অন্যান্য, আমি বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং নিয়েও কাজ করেছি অনেক, এবং ড্রপ শিপিং এর অন্যান্য শপিফাই, মানে আমি দীর্ঘদিন আমি বেসিক্যালি ই কমার্সের পরেই আছি আর কি। তো এর ভিতরে ই কমার্সের যতগুলো মডেল আছে এর ভিতরে আমি যা মনে করি সেটা হচ্ছে মানে আমাদের সব থেকে কঠিন জিনিস হচ্ছে কাস্টমার করা, মানে অ্যাকোয়ার করা। সেই জি জিনিসটাই করে হচ্ছে অ্যামাজন, মানে সবচেয়ে জি কঠিন কাজটাই আমাদের সহজ করে দেয়। ঠিক জি আছে, জি তো সবারই ই কমার্স নিয়ে যদি কারোর কাজ করার মানে ইচ্ছা থাকে বিন্দুমাত্র, তাদের আমি আমার পরামর্শ হবে প্রথমে অ্যামাজন ট্রাই করা। জি তো কারণ অ্যামাজনে আপনার কোনো মানে কাস্টমার পেতে গেলে আপনার 1 পয়সা খরচ করতে হয় না। অথচ এখন মনে করেন ইউএস এর বাজারে যদি আপনি একটা ফেসবুকের অ্যাড দিয়ে যদি কোনো কাস্টমার আপনি নিতে চান, তাহলে এক একটা প্রোডাক্ট আপনার $10 থেকে $20 পর্যন্ত আপনার খরচ হয়ে যাবে। জি মানে প্রোডাক্ট হবে জি জি ফেসবুক মার্কেটিং টার্গেটিং দিয়ে। তো জি সেখানে আপনি সেইটা পাচ্ছেন ফ্রিতে। ঠিক আছে, জি মানে আমি আপনার সাথে আর কি সুর মিলাই কথা বলছি আর কি, মানে আমার জি অভিজ্ঞতাটা শেয়ার করছি। জি জি তো থ্যাংক ইউ ভাই। সেখানে আমি একটা বড় ই কমার্স কোম্পানির সাথেও কাজ করেছি দীর্ঘদিন 3-4 বছর। সেটা হচ্ছে শপিফাই, যেমন একটা কোম্পানি না, এই ই জি জি কমার্স যেরকম একটা কোম্পানি, ওরকম জি একটা কোম্পানির সাথে আমি ছিলাম। সেটা হচ্ছে শপিং কার্ট এলিট। এটাও জি অনেকদিন আগে, তো, আমি 2013 থেকে 2016 সাল পর্যন্ত কাজ করেছি। জি জি তো সবারই একটা সমস্যা, সেটা হচ্ছে সেলস। সেই জি সেলস এর কাজটাই করে দেয় হচ্ছে আমাদের। জি কিন্তু ওই ড্রপ শিপিং মডেলটাতে হঠাৎ করে আমাজন ওই পাকিস্তানিদের অনেকগুলো মানে ভায়োলেশনের কারণে ওই জি জি সবার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। জি ঠিক জি আছে, মানে জি একটা প্রত্যেকটা ইয়ারে ডিসেম্বর থেকে জানুয়ারিতে যে পরিমাণ সেল আসে, এই সেলের সময় অ্যামাজন আপনার ওই অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দেয়। ঠিক আছে, ওই সাথে জি আমাদের গুলো সাসপেন্ড করে দিয়েছিল। ঠিক আছে, তো জি পরবর্তীতে আমরা আবার খুলি, আবার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। মানে জি অ্যামাজনের যে ট্র্যাকিং সিস্টেম এত মানে কঠিন, এটা মানে চিন্তার বাইরে। মানে জি আপনি কোনো মতে যদি ওরা বুঝতে পারে যে এই সেলার ড্রপ শিপিং করেছে, আপনি যতগুলোই কোম্পানি খুলেন আর যাই করেন আপনাকে সাসপেন্ড করে দেবে। ঠিক আছে, জি এবং জি ওই ভায়োলেশন কোনো মতে এড়ানো সম্ভব না। জি ঠিক জি আছে, জি মানে ওদেরই খুবই খুবই কঠিন। পরবর্তীতে আমরা এফবিএ শুরু করি। ঠিক আছে, জি জি তো এফবিএ শুরু করার পরেও ওরা কোনো মতে বুঝতে পারে যে এই মানে আমরা অন্য একটা সম্পূর্ণ ভিন্ন ইউএসএ সিটিজেনের দিয়ে ডিটেলস দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট রান করি। কিন্তু জি সমস্যা হয়ে যায় কোনো কোনো একটা কারণে আমরা ওই একই পিসিতে অ্যাডমিন দিয়ে মনে হয় আমরা লগ ইন করেছি। ঠিক আছে, এই জি করার জি ফলে ওরা বুঝে যায় যে এই সেই ব্যক্তি, সেই ড্রপ শিপার। ঠিক আছে, আমাদের এফবিএ এর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। ঠিক বুঝতে আছে, পারছি। তো আপনার এটা আমি অনেক এর আগেও আমি আপনার একটা ট্রেনিং সেশনে জয়েন হয়েছিলাম। তো আসলে আপনি যেহেতু প্র্যাকটিক্যাল মানুষ, আমার মনে হয় যারা শিখবে আপনার কাছ থেকে শেখা উচিত। কারণ আপনি প্র্যাকটিক্যালি কাজ করতেছেন অলরেডি। কারণ অনেকেই আছে যারা ট্রেনার, তারা শুধু ট্রেনিংই দেয়, তারা প্র্যাকটিক্যালি কাজ আমার করে কিনা আমি জানি না। কারণ জি সব থেকে মেন জিনিস আমি মনে করি সেটা হচ্ছে কি সাপোর্ট। জি কারণ এইটা থিওরি বলে কিছু নেই, এখানে এখানে জি সম্পূর্ণ জিনিস হচ্ছে প্র্যাকটিক্যাল। জি এখানে জি আসলে থিওরি বলে কিছুই নাই। কারণ জি ওই লিস্টিং টেস্টিং আপনি দেখাই দিলে এক এক রাত্রে যদি দেখাই দেন কাউকে, সেই করে ফেলবে। কিন্তু যখন সে প্র্যাকটিক্যাল করতে যাবে তখনই সে বলবে আসলে কাজ কি। ঠিক আছে, জি কারণ এখানে অনেকই আছে। তো আমি আবার আমি শুরু করতে চাচ্ছি, যেহেতু আমি অন্যের আন্ডারে কাজ করেছি এবং ড্রপ শিপিং এবং এফবিএ।
এফবিএটা জি আমরা বেশি দিন চালাতে পারিনি, মানে আমরা শুধু পিপিসি কেবল অ্যাড ক্যাম্পেইন রান করেছি, তার 5 থেকে 7 দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তো জি জি এর আসলে জ্ঞানের কোনো মানে সীমারেখা নেই, কারণ অ্যামাজন নিজের একটা ইউনিভার্সিটি আছে, অ্যামাজন সম্ভবত সেলার ইউনিভার্সিটি নাকি জানো, জি সেইখানেও প্রচুর তথ্য রয়েছে, প্রচুর তথ্য জি হিউজ, সেখানে অনেক শিখতে পারে। কিন্তু আপনি যেহেতু আমাদের দেশে বাংলায় আর কি সবাইকে শিখাচ্ছেন, মানে বেশ আপনার সবকিছুই আমার কাছে ভালো লেগেছে, কারণ আপনার ট্রেনিং ফি সব থেকে সর্বনিম্ন আমি মনে করি, কারণ জি কোনো সিঙ্গেল কোনো সিঙ্গেল মডেলই শিখাচ্ছে 15,000-এর নিচে না। জি আর আমি নাম দেবো না, সবথেকে যারা বেশি ফি চার্জ করে তারা হচ্ছে 25,000। জি বেশ স্বনামধন্য একটা প্রতিষ্ঠান আছে যারা 25,000 চার্জ করে এবং তারা শুধু এফবিআই শেখায়। জি তো আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে আমি যেহেতু আমার বাজেট খুব বেশি না, আমি আবার প্ল্যান করছি যে আমি হোলসেল দিয়ে শুরু করে এফবিএ তে সুইচ করবো, এটা কি ঠিক হবে? এটা আসলে ডিপেন্ড করে আপনার মানে মেন্টালিটি এবং আপনার ওয়ার্ক যেহেতু আপনার এক্সপিরিয়েন্স আছে, তো হোলসেলের ক্ষেত্রে আপনার আপফ্রন্টে আপনার একটু আপনার কষ্ট হোলসেলে করতে হবে। হোলসেলে আমার ভাই কোনো এক্সপিরিয়েন্স নেই, যেটা সত্যি কথা। জি হোলসেলের ক্ষেত্রে আপনার ব্র্যান্ড অথরাইজেশন নেওয়ার জন্য অথবা আপনার ভেরিফাইড সাপ্লায়ার খুঁজে বের করার জন্য আপনার প্রথম পর্যায়ে আপনার একটু কষ্ট করতে হবে, 1-1.5 মাস কষ্ট তো করতে হবে। এই এইটা এইটা তো আপনারা হেল্প করবেন, আপনারা তো সাথে থাকবেন অবশ্যই নাকি? অবশ্যই, আমি তো বলছি আমি সাথে থাকবো আপনাদের, ঠিক আছে? তো আপনার একটু কষ্ট করতে হবে এবং একটা কষ্টের পরে আপনি মনে করেন আপনি ভালো একটা প্রফিটেবল প্রোডাক্ট রিসার্চ করার পরে আপনি হোলসেল শুরু করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হোলসেল খুবই ইজি মডেল। হ্যাঁ, হোলসেল হোলসেলটা আপনার সম্ভবত মি টু লিস্টিং করতে হয়। জি 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 মি টু জি। তো সেম খুবই ইজি সেম মডেল। এফবিএম সেম এফবিএম লিস্টিং। এক্স্যাক্টলি সেম সেম এফবিএম জি। খুবই ইজি মডেল। আপনি এফবিএম যেহেতু করছেন আপনার কাছে মানে কোনো ওরকম কঠিন মনে হবে না। হ্যাঁ, তবে আপনাকে প্রাথমিক পর্যায়ে আপনাকে প্রোডাক্ট রিসার্চে একটু কষ্ট করতে হবে। একবার আপনি ভালো একটা প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করে ফেললেই আপনি ইনশাআল্লাহ হোলসেল মডেলে সাকসেসফুল হতে পারবেন। আচ্ছা, আচ্ছা এইটা আরেক আপনারা যেটা বলতেছেন যে লিস্ট, আপনাদের যে লিস্ট আছে ইসের জি সাপ্লায়ারদের, তাদের জি মাধ্যমে জি কি আমাদের দ্রুততম সময়ে অ্যাপ্রুভাল পাওয়া সম্ভব? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক থ্যাংক ইউ। আছে ওকে। আচ্ছা আরেকটা আব্দুল গাউস অ্যাঞ্জেল ভাই, জি বলেন আপনার প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম ভাই। আমার ওই যে ভাইয়ের আগে কথা বললো যে ড্রপশিপিং অনেকটা ব্যানের মতো হয়ে গেছে, তো ড্রপশিপিং কি আদৌ করা সম্ভব? না ভাই, এটা আসলে অলমোস্ট মানে ইম্পসিবল। আর হচ্ছে টু স্টেপ ড্রপশিপিং একটা মডেল এখনো আছে। হ্যাঁ, হ্যাঁ তারপরও ধরেন আপনার খুব রিস্কি মডেল। হ্যাঁ, এটাতে হ্যাঁ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তো এই এই মডেলে আমি আসলে আপনাদের কাউকে রিকমেন্ড করব না। আপনি আমাদের কোর্সের সাথে থাকেন বা না থাকেন, আমি রিকমেন্ড করব না আপনারা কেউ ড্রপশিপিং এ যান এই মুহূর্তে। আর হচ্ছে কি ভাই, আমি যদি দেশে কোনো মানে বিজনেস করতে চাই, যেমন জুতা আর ল্যাপটপের নিয়ে যদি কোনো কাজ করতে চাই, তো ওই যে ড্রপশিপিং এর আই মিন অ্যামাজনের মাধ্যমে বা আলিবাবা এগুলোর মাধ্যমে কি আমি দেশে প্রোডাক্ট এনে মানে বিজনেস করতে পারবো? হ্যাঁ পারবেন, না পারার তো কিছু নাই, অনেকে তো করতেছে। অনেকেই তো দেশে আলিবাবার থেকে প্রোডাক্ট এনে আপনার বিক্রি করতেছে, অনেকেই। মানে এই কোর্সের কোনো মাধ্যমে আমি ওইটা শিখে যাব নাকি? হ্যাঁ, সোর্সিংটা আপনি ওটা শিখে শিখে যাবেন। ওকে, এটাই কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, খালিদ হাসান নীলু ভাই, খালিদ জি হাসান নীলু ভাই, আসসালামু আলাইকুম। জি জি বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসলে হচ্ছে ড্রপ শিপিং এর স্টোর যেমন সাসপেন্ড হওয়া শুরু হয়েছে 2021 থেকে, এখন আমি রিসেন্টলি যতটুকু মানে জানি হোলসেলের স্টোরও নাকি ব্যান খাচ্ছে, আসলে এটা কি ট্রু? হ্যাঁ এটা ট্রু। হ্যাঁ, কিন্তু আপনার ব্যান হওয়ার মূল কারণ হচ্ছে ইনঅথেন্টিক আইটেম। আমি যেটা অলরেডি বলে গেছি আমার ক্লাসে, যে মার্কেটে অনেক অনেক ইনঅথেন্টিক আইটেম সেলার আছে। তো আপনাকে অবশ্যই ভেরিফিকেশন করে নিতে হবে যে আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা সোর্স করছেন সে কি আসলে অথরাইজড সেলার কিনা। তো আপনাকে সেই সোর্সের উপায়টা, সেই প্রসেসটা আমি আমার কোর্সে একদম বিস্তারিত আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে?
আপনি যে প্রসেসে দেখায় দিছেন এই প্রসেসে যদি আমি মনে করেন যে হোলসেলের অথরাইজ মানে সিলেক্ট করি তাহলে কি তখন হচ্ছে কেন ব্যান খাওয়ার পসিবিলিটি আছে? না, ব্যান খাওয়ার কোনো আপনি যদি অথরাইজেশন নিয়ে আপনি যদি সেল করেন, আপনার ব্যান খাওয়ার কোনো পসিবিলিটিস নাই, জিরো পসিবিলিটিস। আচ্ছা। আর সেক্ষেত্রে এই আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়া নাকি অনেক টাফ? ব্র্যান্ড অ্যাপ্রুভালের ব্যাপারে আমি তো বললাম আপনাদেরকে কষ্ট করতে হবে। আমি পথ দেখায় দিব ইনশাআল্লাহ। তবে আপনার আপনাকে ইনিশিয়াল একটা কষ্ট আপনাকে করতে হবে, কারণ আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভাল পেলেই তো হবে না, আপনাকে প্রফিটেবল এবং হাই ডিমান্ড আইটেমও খুঁজে বের করতে হবে এট দ্য সেম টাইম। ঠিক আছে? সেটা তো অবশ্যই। কারণ আপনি ব্র্যান্ড অ্যাপ্রুভাল পেলেন, তো আপনি দেখলেন যে ওই ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলো ডিমান্ড খুব কম, অথবা যে প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন, যে প্রোডাক্টটা আপনি পছন্দ করছেন, সেই প্রোডাক্টের ব্র্যান্ড আপনাকে যে টাকায় ওই প্রোডাক্টটা সেল মানে অফার করতেছে, সেই টাকা দিয়ে যদি আপনি সেই প্রোডাক্টটা নেন, আপনি লস করবেন, আপনি তো সেই প্রোডাক্ট নিবেন না, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর একটা বিজনেস ফরমেশনের A to Z করতে যা যা লাগবে সবকিছুই তো এখানে মানে দেখানো আছে। জি 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 জি, দেখানো হবে। জি, এলএলসি থেকে শুরু করে আপনার আরো সোশ্যাল কি যেন সিকিউরিটি একটা লাগে, আরো সোশ্যাল সিকিউরিটি অনেক নাম্বার কিছু আমার লাগে। না, সোশ্যাল সিকিউরিটি নাম্বার আমাদের লাগে না। আমাদের এলএলসি লাগে, EIN লাগে, রিসেল সার্টিফিকেট লাগে, BOIR নাম্বার লাগে, আর অনেক ক্ষেত্রে ডান্স নাম্বার লাগে হোলসেলের ক্ষেত্রে। মানে যা যা লাগবে সবই তো এর মধ্যে দেখানো আছে, তাই না? জি জি জি, দেখানো আছে। জি, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? শামীম শিকদার ভাই বা আশিকুর রহমান ভাই বা মাসুদ পারভেজ ভাই, আপনারা হ্যান্ড রেজ করছেন। জি জি ভাইয়া, আমি একটু কথা বলি। জি আচ্ছা ভাইয়া, এই যে আমি যদি শুরুতে মানে আপনার কোর্সটা তো করবই, এখন জি আমি যদি চাই যে আপনার যে টিম আছে ওই টিমের মাধ্যমে আমার প্রথম স্টোরটা আপনার চালু করে রান করে দিবেন, এরকম কোনো সার্ভিস দিবেন আপনারা? জি 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 জি, এরকম সার্ভিসও আমাদের আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, তাহলে প্রথম প্রোডাক্ট রিসার্চটা আপনি করে দিলেন আমার একটা। আচ্ছা ভাই, আর একটা কোশ্চেন, আমার কাছে ধরেন 3-4 লাখ টাকা আছে, হাইয়েস্ট ধরেন 5 লাখ টাকা আমি ম্যানেজ করতে পারবো। জি, এখন আমার কি প্রাইভেট লেভেলে যাওয়া উচিত নাকি হোলসেলে যাওয়া উচিত? এইটা তো আপনার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আ- তো আমি আমি তো ওই যে পাকিস্তানি অনেকের ভিডিও ফলো করি, যে শাহেদ আনোয়ার আছে, হাশেম জি আনসারি আছে, ওদের ভিডিও আমার কাছে আসে মাঝে মধ্যেই, সবসময় আসে। তো ওরা তো জি, সবসময় প্রাইভেট লেভেলকে বেশি গুরুত্ব দেয় হোলসেলের চেয়ে। প্রাইভেট লেভেলটা আসলে বিগ গেম বিগ ড্রিম। প্রাইভেট লেভেলে আপনি যদি সাকসেসফুল হয়ে যান, তাহলে তো আমি বললামই, একটা প্রোডাক্টই আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। এটা হচ্ছে প্রাইভেট লেভেলের ম্যাজিক। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, তো ভাইয়া এটা কি 1 মাসে বা 2 মাসে কি এখান থেকে ইনকাম বের করা পসিবল? আপনার প্রাইভেট লেভেলের ক্ষেত্রে হ্যাঁ, বা আপনার 2 মাস 3 মাস। প্রাইভেট লেভেলের ক্ষেত্রে আপনার একটু সময় বেশি লাগে, বাট হোলসেলের ক্ষেত্রে 2-3 মাসের মধ্যে আপনি ইনকাম জেনারেট করা শুরু করবেন। বাট প্রাইভেট লেভেলের ক্ষেত্রে একটু সময় আপনার বেশি লাগে। উম, আচ্ছা, তো এই আমি কিন্তু যে অ্যামাউন্টটা বললাম ভাই, 3 লাখ টাকা ধরেন আমার কাছে আছে, জি, এটা দিয়ে কি আমি শুরু করতে পারবো প্রাইভেট লেভেল? হ্যাঁ, শুরু করতে পারবেন, ওকে, শুরু করতে এখন পারবেন, কোনো সমস্যা নেই। ইনস্ট্যান্ট ইনকাম চাইলে, আচ্ছা ভাই আমি কি হোলসেল শুরু করার পরে প্রাইভেট লেভেলে যাইতে পারবো, এরকম কিছু হয়? হ্যাঁ, যাইতে পারবেন, এই বুঝছেন আমার কথাটা? লেভেলে যাওয়া যায়, যে কোনো আমি সমস্যা নেই। কিছুদিন আপনি আমি দুইটা হোলসেল করলাম, এরপরে জি এরপরে গিয়ে আমি প্রাইভেট লেভেল শুরু করলাম, আমি মার্কেটটা বুঝলাম, কাজটা শিখলাম ভালো জি করে, তারপরে আমি যে নিজের প্রোডাক্ট লঞ্চ করলাম, এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ, এরকমও হবে, কোনো সমস্যা নেই। আপনি হোলসেলের পরেও আপনি প্রাইভেট লেভেল শুরু করতে পারবেন। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আর এই কোর্সের ফি তো দেখলাম, কিন্তু আপনি যদি আমার স্টোরটা প্রথমে 1 মান্থ সবকিছু রেডি করে দেন, এটার জন্য আপনি কত চার্জ করবেন? এইটা আপনি আমার আমার সাথে আলাদা, আপনি আমাকে ফোন দিয়েন। হ্যাঁ, তা আমি আপনাকে ফোনে আলাদাভাবে আমি আপনাকে বলে দিব। আর হচ্ছে আপনার আপনি আগে নিজে শিখেন, ঠিক আছে? কারণ আমি আপনাকে বললাম, আপনি জিনিসগুলো বুঝলেন, আমার নিজের কাছে আমার নিজেকে ছোট ছোট মনে হবে, ঠিক আছে? আগে আপনি নিজে হ্যাঁ ভাই, একটু শিখবো, ধারণা নেন। ইনশাল্লাহ শিখবো, সবই শিখবো, বুঝছেন। জি এখন
শিক্ষায় আমার আপনি শেখায় কোনো আপনি ই নেই। ধারণা নেন, শুনেন আমি মূলত মার্কেট প্লেসে বাংলাদেশে আমাদের ভাই বাংলাদেশে আমি টি শার্ট আর ব্যাগ সেল করতেছি আমার পেজে, মানে পেজ আছে, জি জি আমার ওয়েবসাইট আছে, ল্যান্ডিং পেজ আমি নিজে করি। সো বাংলাদেশে আমি সেল করতেছি, আমি ই কমার্স করতেছি, বাংলাদেশে নিজে প্রোডাকশন করি প্রোডাক্ট, বুঝতে পারছেন? জি 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 এখন আমার আমার মানে অ্যামাজন আমার আমার মানে ধ্যান জ্ঞান হয়ে গেছে, আমার অ্যামাজন করতেই জি হবে, জি জি ব্যাপারটা বুঝছেন? জি এখন জি ই কমার্স বাংলাদেশে করতেছি, বাংলাদেশে খুবই কম্পিটিশন, আর মনে করেন যে মার্কেটিং কস্ট সবচেয়ে বেশি। ফেসবুকে না তো এটা এখন তো কস্ট বললামই, লিমিটেশন। এটা তো বললামই এখন, মানে ফেসবুকের মার্কেটিং এর অবস্থা তো জানেনি যে হ্যাঁ কি হ্যাঁ অবস্থা। ভাই, $1.5 $2 তো প্রায় 180-200 টাকাও চলে যায়, বুঝছেন? এটা তো জি এখন এই কারণে বিপদে আছি। জি ওকে জি ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমি জয়েন করব, আপনি কোর্সটা চালু করেন, হ্যাঁ? আর একটু ওকে ডিসকাউন্ট আমাকে আর একটু দিতে পারেন নাকি দেখেন। ভাই আমি তো এর আগে তো বললোই, হ্যাঁ, মানে অলরেডি 40% ডিসকাউন্ট দিয়ে দিছি আমি, ঠিক আচ্ছা, আছে। ইটস ওকে, সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আশিকুর রহমান ভাই, আর কোনো প্রশ্ন? জি জি ভাই, আমার একটা কোশ্চেন আছে যে আপনি ব্র্যান্ড অ্যাপ্রুভালের কথা একটু আগে বললেন। আসলে মানে আমি একদম বিগিনার, এই জন্য আমি একটু কনফিউশনে আছি, একটু যদি বলতেন। আমি যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করলাম সাপোজ, জি অ্যামাজনে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করলাম, সাপোজ আমি বিজনেস স্টার্ট করলাম খুবই জি মানে শর্টলি আর কি, মানে খুবই অল্প স্বল্পতে। সাপোজ দেখলাম আমি সাকসেস, আমার বিজনেস মানে গ্রোয়িং। তো জি তারপরে আমি যদি মানে ব্র্যান্ডের অ্যাপ্রুভালটা নেই, হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে কি কি করতে হবে না হবে একটু যদি মানে শর্টলি বলতেন। দেখেন, আমি আপনাকে বলি, আপনি একটা একটা ভালো ব্র্যান্ড যখন আপনাকে তাদের প্রোডাক্ট সেল করার জন্য অথরাইজেশন দিবে, তো তখন অবশ্যই আপনার বিজনেস লাইসেন্স থাকতে হবে। আপনি বিজনেস লাইসেন্স ছাড়া ব্র্যান্ডকে পিচই করতে পারবেন না, হ্যাঁ। প্লাস আপনার একটা ওয়েবসাইটও থাকতে হবে, ঠিক আছে। তো এইটা আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট। তো আপনি আপনার আর ব্র্যান্ডের সাথে যে আপনি কমিউনিকেশন করবেন, আপনার ওয়েব ইমেল দিয়ে করবেন। আমরা যে জিমেইল বা ইয়াহু মেইল বা লাইভ ইমেইল বা মাইক্রোসফটের ইমেল, এইগুলা মেইল দিয়ে ব্র্যান্ডের সাথে কমিউনিকেশন করা যাবে না। আপনি আপনার স্টোরের, আপনার স্টোরের নাম ধরলাম আমি আশিকুর রহমান এলএলসি। তো আশিকুর রহমান এলএলসি ধরেন support@the rate of ashikurrahmanllc.com, এইরকম ডোমেইন থেকে আপনাকে ব্র্যান্ডের সাথে কমিউনিকেশন করতে হবে ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়ার জন্য। বাট আপনি হোলসেলার অথবা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিয়ে হোলসেল শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রাইভেট লেভেলও আপনি করতে পারবেন, হ্যাঁ। তো প্রাইভেট লেভেলের ক্ষেত্রে আপনার ওই ব্র্যান্ড অ্যাপ্রুভালের ঝামেলাটা থাকে না। কিন্তু সাস্টেনেবল বিজনেস মডেলের জন্য আপনার বিজনেসটা যদি আপনি লং রানে আপনি গ্রো করতে চান, আপনাকে অবশ্যই কোম্পানি ফরমেশন করতে হবে, জি জি, ঠিক আচ্ছা, আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি, বুঝতে পারছি ভাই, ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন ভাইয়া, জানি না এটা করা ঠিক হবে কিনা। সাপোজ ধরেন আমি একটা প্রোডাক্ট শেষ জি করলাম, আমার একটা প্রফিটেবল প্রোডাক্ট বের করলাম, আমি ভ্যালিডেশন করলাম, সবকিছু করলাম, আমি সবকিছু করলাম, আমি প্রোডাক্ট লিস্টিং করলাম। লিস্টিং করার পর দেখলাম জি যে সামহাউ অ্যামাজন আমার প্রোডাক্ট মানে প্রোডাক্ট লিস্টিং করার সময় কোনো একটা মানে যে কোনো কুইরি তো হতেই পারে, হ্যাঁ, যে কোনো জি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট মানে আমার ম্যাচ করতেছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আসলে ওটা কি সাপ্লায়ারের সাথে ডিল করে নিতে হয় প্রোডাক্ট চেঞ্জিং এর বিষয়টা? আমি একটা প্রোডাক্ট চুজ করলাম, আমি একটা টার্গেটেড প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট রিসার্চ করে প্রোডাক্ট চুজ করলাম। তো ওইখানে আমি যখন সাপ্লাই রিসার্চ করব, তো যখন আমি সাপ্লাই রিসার্চটা করব, এখানে কি আমাকে সাপ্লাই রিসার্চ মানে করার সময় সাপ্লাই সাইডে ডিল করে কি প্রোডাক্টের ভিতরে চেঞ্জ আনতে হবে প্রাইভেট লেভেলের ক্ষেত্রে? এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা প্রোডাক্ট আপনি লঞ্চ করবেন মার্কেটে প্রাইভেট লেভেলে, তো তার আগে অবশ্যই আপনাকে ট্রেডমার্ক রিসার্চ করে নিতে হবে। শুধু ট্রেডমার্ক রিসার্চ না, আপনাকে প্যাটেন্ট রিসার্চও করে নিতে হবে, হ্যাঁ। কারণ আপনার প্রোডাক্টের নাম, আপনার প্রোডাক্টের ডিজাইন, আপনার প্রোডাক্টের সবকিছু যদি অন্য আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে মিলে যায়, সেটা একটা মানে লিগ্যাল একটা ক্রাইম, হ্যাঁ। আপনার ট্রেডমার্ক ভায়োলেশন, এক্ষেত্রে আপনার অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনি প্যাটেন্ট ভায়োলেশন যদি করেন, আপনার বিরুদ্ধে আপনার মামলাও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রাইভেট লেভেলের প্রোডাক্ট লঞ্চ করার আগে আপনাকে অবশ্যই ট্রেডমার্ক রিসার্চ, প্যাটেন্ট রিসার্চ আপনাকে করতে হবে। সেই জিনিসটা বিস্তারিত একদম পয়েন্ট বাই পয়েন্ট আমার কোর্সে থাকবে, আপনারা ওটা দেখে আপনারা বুঝতে পারবেন বিষয়টা, ঠিক আছে। যে আপনি যদি ট্রেডমার্ক রিসার্চ, প্যাটেন্ট রিসার্চ করে নেন, আপনার এই ধরনের ঝামেলার পড়ার কোনো চান্স থাকবে না, ঠিক আছে। জি জি এটা জি খুব ভাই, বুঝতে কঠিন পারছি। কোনো বিষয় না, এটা খুবই ইজি। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে কোর্সে দেখাই দিই।
আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমি ক্লাসটা শেষ করব, প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এনিওয়ান? ভাই আর একটু বিরক্ত করছে আপনাকে। ভাই জি। আপনি এটা তো রেকর্ডেড হ্যালো কোর্স তাই না? না হ্যালো না না, এটা লাইভ কোর্স হবে। আর আপনার একটা রেকর্ডেড মানে রেকর্ডেড কোনো এটা থাকবে আপনার ওয়েবসাইটে থাকবে? আপনার প্রত্যেক দিনের যে লাইভ ক্লাসটা হবে, আমাদের সপ্তাহে হ্যাঁ 2টা লাইভ ক্লাস হবে। হ্যাঁ, এটার মিনিমাম ডিউরেশন হবে 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা। তো এইটার পরের হ্যাঁ দিন আপনারা সেই রেকর্ডেড যে মানে ক্লাসটা, সেই ক্লাসটা মানে ওই দিনের যে রেকর্ড করা ক্লাসটা, সেই ক্লাসটা পরের দিন আপনারা পেয়ে যাবেন, আচ্ছা, ড্রাইভের লিংক এখন পেয়ে যাবেন। এই অ্যামাজনে তো অনেক কিছু নিয়ে আপডেট আসে, তো আপনার এই আপডেট কি আসলে পরে এই ইয়েগুলা কি এই মনে করেন সাপোজ আমি এখন কোর্স করলাম, 6 মাস পরে একটা আপডেট আসলো, আপনার এই রেকর্ডের মধ্যে কি কোনো কিছু অ্যাড করবেন নতুন করে তখন? অবশ্যই অবশ্যই অ্যাড করা হবে, নাকি কারণ আপনারা তো বা দেখা যাচ্ছে যে আপনার তো 3 মাস পর পর হচ্ছে নতুন করে কোর্স হয় চালু, জি আরেকটা করে দেন, সব জি ভিডিও কি একই প্ল্যাটফর্মে থাকবে, ওগুলো আমরা দেখতে পারবো? না, বিষয়টা এরকম না। আমি আপনাকে বলি, যেহেতু লাইভ কোর্স, এটা তো রেকর্ডেড কোনো ভার্সনের কোর্স না। আপনাদের আমাদের সেলার কমিউনিটিতে অ্যাড করে নেওয়া হবে। যখনই কোনো আপডেট আসে, আপনারা সেলার কমিউনিটির মাধ্যমে আপনারা একদম লাইভ সেই আপডেট সম্পর্কে জানতে পারবেন টাইম টু টাইম। ঠিক আছে? এবং আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে অথবা আমার সরাসরি ফোন নাম্বারে ফোন করেও আপনারা লাইভ আপডেট গুলো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এইসব নিয়ে ইনশাল্লাহ আপনাদের কোনো টেনশন করতে হবে না। আমাদের আগের ব্যাচে যেসব স্টুডেন্টরা আছে, তারা আমাদের সাথে এখনো কানেক্টেড আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, মাসুদ পারভেজ ভাই কিছু বলতে যাচ্ছেন মনে হয়। হ্যাঁ, আপনাকে আরেকটু বিরক্ত করি। সেটা হচ্ছে আমার দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে যে উম, আপনার এলএলসির ব্যাপারে। এলএলসি জি আমি যতদূর জানি সেটা হচ্ছে টেক্সাস, ওয়েমিং আর হচ্ছে ডেলওয়ারি, এই 3টে স্টেটে মনে হয় বেশিরভাগ মানুষ সবাই করে। জি জি তো এখানে আমি একটা জিনিস দেখলাম যে ওয়েমিং আর ডেলওয়ারির চার্জটা কম, কিন্তু জি ওদের মনে হয় বাৎসরিক একটা ফি দেওয়া লাগে, কিন্তু জি টেক্সাসের জি চার্জটা বেশি, কিন্তু সম্ভবত বাৎসরিক ফি দেওয়া লাগে না, একবারই করতে হয়। জি জি এই ব্যাপারটা কি একটু বলবেন? টেক্সাসের যতটুকু আপনার মানে টেক্সাসের ফি এবং সবকিছু মিলিয়ে আপনার মানে 1 লাখের উপরেই মনে হয় খরচ হয়ে যায়। হ্যাঁ, অ্যারাউন্ড। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ এইটা আপনার ওয়ান টাইম আপনার করলেই হয়। আপনার প্রতি বছর আর রিনিউ করতে হয় না। আর আপনার ওয়াইওমিং বা আরো যে স্টেট গুলো আছে, সেগুলো আপনার প্রতি বছর রিনিউ করতে হয়। হ্যাঁ, তো এইটাতে জানি, কনসিডারিং, যেটুকু জানি সেটা সঠিক, তাই তো? হ্যাঁ সঠিক, সঠিক জানেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি এখন আমার ইনকামের বেশি প্রয়োজন নেই, কিন্তু আমি হোলসেল শুরু করতে যাচ্ছি, আমার মাসে $10 হলেও সমস্যা নেই, কারণ আমি ওটা মানে আস্তে আস্তে গ্রো করতে যাচ্ছি। হ্যাঁ, জি তো সেক্ষেত্রে আমি ন্যূনতম মানে ফ্লুয়েন্টলি রান করতে গেলে হোলসেল জি আমাকে জি কেমন ইনভেস্ট করা লাগবে এলএলসি বাদে? 2-3 লাখ টাকা ইনভেস্ট করলেই আপনি ফ্লুয়েন্টলি রান করতে পারবেন ইনশাআল্লাহ। এলএলসি বাদে, জি, এলএলসি বাদে। তাই জি তো? জি এলএলসি জি বাদে জি 2-3 লাখ টাকা, মানে এখন তো আসলে ডলারের রেট অনেক বেশি, মানে 2-3 লাখ টাকাও ওখানকার ইউএসএ অনুযায়ী অনেক কম হয়ে যায়। মানে জি, 2-3 লাখ টাকা বলতে আমি বোঝাচ্ছি আসলে $2-3 হাজার। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, 2 থেকে সেটাই 3,000। সেটাই সেটাই। আর ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি। আচ্ছা, শামীম শিকদার ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা তাহলে আমাদের ক্লাসটা শেষ করব লাস্ট প্রশ্ন নিয়ে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা ভাই, আমার কোশ্চেন শেষ, আমি শুনে ফেলছি, ভাইয়া যে কোশ্চেন ওখান থেকেই শুনে জি, ফেলছি, সমস্যা নেই, আপনি থ্যাংক ইউ, যদি থ্যাংক শেষ করতে চান। ইউ। ওকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার আমার প্রশ্নটা ছিল যে আমি মানে বাংলাদেশে না অন্য দেশে থাকি, এই জায়গা থেকে আর কি করা যাবে কিনা, বা আপনার কোর্স আপনি টোর্স আপনি সবকিছু আপনার সাথে যে একটা যে সার্ভার। কোনো জায়গা থেকে করতে পারবেন, যে কোনো জায়গা থেকেই করতে পারবেন, সমস্যা নাই। যে কোনো জায়গা থেকেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কোর্স কত তারিখ থেকে চালু হবে, বা আমরা আশা করতেছি 1 সপ্তাহের মধ্যে শুরু করে দেব ইনশাআল্লাহ। আর মানে ওই টাইমটা মানে যে যে লাইফ টাইমটা সেম টাইম থাকবে, সেম টাইম শিখাইবেন, আজকে।
জি আজকে টাইম রাত 10টা থেকে শুরু হয়েছে, সেম টাইমেই থাকবে। ও সেম টাইম। জি না মানে আমি জিজ্ঞেস করছিলাম, মানে আমি যে দেশে থাকি ওই দেশের লগে বাংলাদেশের লগে মানে অনেকটাই ডিফারেন্স আছে। তো দেখা জি গেছে উম, একটু ডিফারেন্স বেশি, এই কারণে জিজ্ঞেস করলাম কি টাইম এটাই না কোনো চেঞ্জ হয়েছে। টাইম আসলে আমাদের যেহেতু মানে বাংলাদেশেরই কোর্স, তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে অ্যামাজনটা আসলে যারা নরমালি করে এরা নরমালি দেখা যাচ্ছে যে আপনার রাত্রের সময়টাতেই ফ্রি থাকে বেশি। হ্যাঁ, তো এই কারণে এই কোর্সের সময়টা আর কি রাত 10টা থেকেই আর কি করা হয়েছে। তো আপনি যদি টাইম একদম ম্যাচ না করতে পারেন, আপনি যেটা করতে পারেন, আপনি পরের দিন যে রেকর্ডেড ক্লাসটা থাকবে ওইটা দেখে নিলেও আপনি পারবেন। এছাড়া আমাদের তো যে কোনো সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফোনে সরাসরি ফোন করে আপনি যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সাকিবুল ইসলাম ভাই, সাকিবুল ইসলাম ভাই, জি সাকিবুল ভাই, ইসলাম। সরি টু আস্ক ইউ अगेन ভাই, কোর্সের প্রাইসটা যেন কত ছিল? 7,500 টাকা ভাই। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।